গল্পের নাম ভালোবাসার কুঁড়েঘর। লেখনীতে মুস্কান মনিকা। গল্পের তৃতীয় পর্ব। ঘড়ির কাঁটা ঘুরছে রাত 11:10। গরম গরম 2 কাপ চা টেবিলে রাখা। বৃষ্টির গতি কমেছে মৃদুভাবে। হামিদ সাহেব সোফায় বসে আছে। সাইতুন আর সাইদ দুজনে বসে আছে তার সামনের সোফায়। বাইরের বৃষ্টির শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। হামিদ সাহেব চায়ের কাপ হাতে নিলেন। রাতে চা খাওয়ার অভ্যাস তিনি ছাড়তে পারছে না। চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে সাইতুনের দিকে তাকালেন। মিহি স্বরে বললেন, তুমি কি সাদাফকে পছন্দ করো? সাইতুন এই ভয়টাই পেয়েছিল। নিজের হাত মুঠো করে নিল। শুকনো ঢোক গিলে বলল, আমি সাদাফকে ভালোবাসি। বোনের এমন সাহস দেখে সাইদ বেশ অবাক হয়ে গেল। ভালোবাসলে সত্যি সাহসের দরকার হয়। নিজের বোনের সাহস দেখে প্রশংসা করতে ইচ্ছা করল। পরক্ষণেই বাবার দিকে তাকাল। হামিদ সাহেব চায়ের কাপটা টেবিলে রেখে নরম সুরে বললেন, তুমি সবকিছু জানতে সাইদ? সাইদ মাথা নিচু করে ছোট করে জবাব দিল, জি বাবা। হামিদ সাহেব কিছু না বলে উঠে দাঁড়ালেন। রুমের দিকে পা বাড়াতেই দিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। সাইতুন আর সাইদ সোফায় ঠায় বসে আছে। হামিদ সাহেব তাদের দুজনের দিকে তাকিয়ে বললেন, কাল সাদাফকে বাড়িতে আসতে বলে দাও। আমি নিজে সাদাফের সাথে কথা বলতে চাই। হামিদ সাহেব শেষ বাক্য বলে প্রস্থান নিলেন। সাইদ পাশে বসে থাকা সাইতুনের দিকে তাকাল। সাইতুনের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সাইদ বোনের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না। তোদের দুজনকে এক করতে আমি সব সময়ই তোদের সাথে থাকব। সাইতুন মুখে হাসি ফোটাতে চেষ্টা করল। সাইদ রুমের দিকে পা বাড়াল। সাইতুন ফোনটা হাতে নিল। কল লিস্টে থাকা হ্যান্ডসাম নামটিতে কল দিল। সাদাফ বারান্দায় দাঁড়িয়ে আছে। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠল। সাদাফ দ্রুত রুমে এসে বিছানায় থাকা ফোনটা রিসিভ করে বলল, হ্যালো সাইতুন। সাদাফ বাড়িতে সবাই সবকিছু জেনে গেছে। আমার ভীষণ ভয় লাগছে। তুমি চিন্তা করো না, আমি আছি। বাবা কাল তোমাকে দেখা করতে বলছে। কাল সকালেই আমি আসছি। তুমি একদম চিন্তা করো না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। সাইতুন কল কেটে দিল। সাদাফ বিছানায় শরীরটাকে এলিয়ে শুয়ে পড়ল। কাল সকালে কি হবে ভাবতেই অজানা ভয় কাজ করছে। চোখটা বন্ধ করে মনকে শক্ত করে বলল, প্রেমিক হতে সাহস লাগে সাদাফ। আর তুমি সাইতুনকে ভালোবাসো, তাই ভয় পেও না। বিকালবেলায় অবশ্য পরিষ্কার ছিল আসমান, আবহাওয়া। সন্ধ্যার দিক হিমশীতল বাতাস বইতে শুরু করল। তারপর নামল অজোরে বৃষ্টি। ব্রিজে থেকে দূরে ছাউনিতে দাঁড়িয়ে আছে দুজনে। হিমশীতল বাতাস শরীর ঠান্ডা করছে দিচ্ছে। বৃষ্টি গতি আবারও তীব্র হয়ে উঠল। একটু পর পর বিদ্যুৎ চমকে উঠছে। শরীরের পশমগুলো শীতল অনুভূতিতে দাঁড়িয়ে পড়েছে। আয়াফ মিহি কণ্ঠে বলল, ঠান্ডা লাগছে। অপরাজিতা কাঁপতে কাঁপতে বলল, হুম। রাতের নিস্তব্ধ শহর। তারপর নির্জন আশপাশ। ঝড়বৃষ্টি মাঝে এভাবে এখানে আসার কোনো মানে আছে? কেন ভয় লাগছে? আমি কেন ভয় পাব? শুনেছি এই ব্রিজে রাতের বেলার মাথা কাটা এক লোক বাইক চালায়। অপরাজিতা দুহাতে শক্ত করে ধরল আয়াফের হাত। মিহি গলায় বলল, আমাকে ভয় দেখাচ্ছেন? আমি অযথা কেন ভয় দেখব? অপরাজিতা মুখে ঘুরিয়ে নিল। 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। অপরাজিতা বিরক্ত লাগছে। বৃষ্টি কখন থামবে? হঠাৎ আসমান কাঁপিয়ে বজ্রপাত হতেই অপরাজিতা চিৎকার করে আয়াকে জড়িয়ে ধরল। আয়াফ দুহাতে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না অপরাজিতা, আমি আছি। দাঁড়িয়ে থাকতে পারছি না আয়াফ। চলুন হাঁটতে হাঁটতে ব্রিজ পর্যন্ত যায়। ব্রিজে আমাদের গাড়ি আছে। ব্রিজ পর্যন্ত যেতে গিয়ে একদম ভিজে যাবে। অপরাজিতা শক্ত করে আয়াফের হাত ধরে ছাউনিতে থেকে বের হয়ে এলো। বৃষ্টিতে ভিজতে হাঁটতে লাগল দুজনে। কিছুদূর হেঁটে আয়াফ বলল, আজ তুমি জ্বর বাঁধিয়ে ফেলবে।
আপনি তো আছেন আমার অসুখ নিরাময়ের চিকিৎসক। আমি জানি আপনি থাকতে অপরাজিতার কিছু হবে না। আয়াফ মৃদু হেসে টান দিল অপরাজিতার হাত। আচমকা হাতে টান পড়তেই এসে পড়ল আয়াফের বুকে। বৃষ্টিতে ভিজতে থাকা ঠোঁটের দিকে চোখ পড়তেই চুমু বসিয়ে দিল আয়াফ। এতটাই দ্রুত ঘটনা ঘটে গেল যে অপরাজিতা হতবাক, বিস্মিত। অপরাজিতা মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। আয়াফ কোলে তুলে নিয়ে বলল, প্রিয়সী আমার, আমি তোমার মাঝেই ভীষণভাবে হারিয়ে যেতে চাই। আজকের আবহাওয়া সুন্দর। গাছের পাতাগুলো বৃষ্টির পানিতে ভিজে আছে। পাতায় থাক পানিগুলো টপটপ করে নিচে পড়ছে। সূর্যমামা মাথা উকিঝুঁকি মেরে দেখা দিচ্ছে। বাতাস বইছে চারিপাশে। মিষ্টি সুগন্ধ প্রকৃতি ছড়িয়েছে। সাইতুন খোলা জানালা ধারে বসে আছে, দূরে থাকা একজোড়া পাখির দিকে তাকিয়ে। হঠাৎ গাড়ির শব্দ শুনে উঠে দাঁড়াল। জানালার দিয়ে উকি দিল। সাদাফের গাড়ি গেটের সামনে দেখে মনটা ভালো হয়ে গেল। দ্রুত পা রুম থেকে বের হয়ে গেল। নিচে আসতেই চোখ পড়ল ড্রয়িং রুমে বসে থাকা হামিদ সাহেব দিকে। তিনি খবরের কাগজ পড়ছেন মনোযোগ সহকারে। সাইতুন ধীর পায়ে রান্নাঘরে চলে গেল। সাইতুনের মা রাশেদা চায়ের কাপে চা ঢালছেন। মেয়েকে দেখে বিস্মিত চোখে তাকিয়ে বললেন, কি হয়েছে? আমার খুব ভয় লাগছে। তোমার বাবার সিদ্ধান্ত উপর আমি কখনোই অমত করিনি সাইতুন। তিনি যা করবেন অবশ্যই তোমার ভালোর জন্য করবেন। বাবা সবকিছু মেনে নিবে তো মা? সত্যি বলতে তিনি আমাকে এসব বিষয়ে কিছু বলেননি। সাইতুনের মা চায়ের কাপ হাতে রান্নাঘর থেকে বের হলেন। সদর দরজা থেকে পুরুষালী কণ্ঠস্বরে কেউ বলল, ভিতরে আসতে পারি? খবরের কাগজ থেকে চোখে সরিয়ে সদর দরজার দিকে তাকালেন হামিদ সাহেব। মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বললেন, ভিতরে এসো। সাদাফ ধীর পায়ে এগিয়ে ভিতরে প্রবেশ করল। সাইতুনের মা রাশেদা চায়ের কাপ হামিদ সাহেব দিকে এগিয়ে দিলেন। হামিদ সাহেব চায়ের কাপ হাতে নিয়ে বললেন, সাদাফের জন্য 1 কাপ চা পাঠাও। আর সাইদ বা সাইতুন কেউ যেন এখন ড্রয়িং রুমে না আসে। আমি একা সাদাফের সাথে কথা বলবো। সাইতুন রান্নাঘর থেকে নিজের বাবার এমন কথাটি শুনে অবাক হয়ে গেল। মনে মনে ভয় কাজ করতে শুরু করল। বাবা কি বলবে সাদাফকে? তিনি কি বলবেন, সাদাফ তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও? সাইতুন কথাটি ভাবতেই বুক ধুকপুক করতে শুরু করল। ভয়ে গলা শুকিয়ে আসছে তার। তবে কি অপূর্ণ থেকে যাবে তাদের স্বপ্ন দেখা ভালোবাসার কুঁড়েঘর? বেলা বাড়াতেই সূর্যমামা উকি বন্ধ করে দিল। মাথার উপরে রৌদ্দুর তাপ প্রচণ্ড। সর্বত্র রৌদ্দুরে ঠা ঠা করছে। ব্রাঞ্চের ক্লাস শেষ করে অপরাজিতা অডিটোরিয়ামের দিকে যাচ্ছে। আজ সেখানে ছোট একটা মিটিং হবে। আশেপাশে বহুসংখ্যক মানুষের জন্য পরিবেশটা কেমন যেন গমগম করছে। হঠাৎ পিছন থেকে নিজের নামটা শুনতে পেল। অপরাজিতা দাঁড়িয়ে পড়ল। পিছন ফিরতেই দূর থেকে আদিবকে হেঁটে আসতে দেখল। আদিবকে দেখে অপরাজিতার কালো রাতের ঘটনার কথা মনে পড়ে গেল। আদিব যেন দ্রুত পায়ে এগিয়ে এলো অপরাজিতার দিকে। অপরাজিতা বিনয় ভঙ্গিতে বলল, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? বিয়ের পর এই প্রথম ব্রাঞ্চে দেখলাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। পরিবারের সদস্যদের নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তা তো বুঝতে পারছি। কাল রাতে আয়াফের কথায় যা বুঝলাম। সরি স্যার। সমস্যা নেই, আমি কিছু মনে করি নাই। অডিটোরিয়ামের দিকে যাচ্ছ নাকি? জি। চলো। আজ আমাদের ব্রাঞ্চে একজন অতিথি আসবে। কে আসবে স্যার? আমি সঠিক জানি না। তবে আয়াফের নাকি বিশেষ আত্মীয় হয়। অপরাজিতা কিছুটা বিস্মিত হয়ে গেল। আদিব অডিটোরিয়াম নিয়ে বিভিন্ন কথা বলছে। অপরাজিতা আদিবের পেছনে হাঁটছে। তবে কোনো কথায় সে মনোযোগী নয়। আয়াফের বিশেষ আত্মীয় নামটা শুনে বেশ কিছুটা অবাক অপরাজিতা। কে এই বিশেষ আত্মীয়? হামিদ সাহেব খবরের কাগজটা ভাঁজ করে টেবিলের উপর রাখলেন। ড্রয়িং রুম জুড়ে নীরবতা। হামিদ সাহেব কিছু সময় মৌনতা বজায় রাখলেন। আজ সাদাফের হৃদস্পন্দন অস্বাভাবিক।
কারণ আজ বন্ধুর বাবার সামনে না, প্রেমিকার বাবার সামনে বসে আছে। হামিদ সাহেব মৌনতা কাটিয়ে মিহি কণ্ঠে বললেন, সাইতুন যা বলছে এসব কি সত্যি সাদাফ? জি আঙ্কেল। এই সম্পর্কের জন্য সাইতুন অনেক ছোট, কিন্তু সাদাফ তুমি অনেক বড়। আমি আশা করি তুমি আমার কথা বুঝতে পারছ। আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি। তবে আপনার কথায় আমি এভাবে সাইতুনের জীবন থেকে চলে যেতে পারব না। আমরা একে অপরকে ভালোবাসি। আমরা যদি দুজন দুজনকে পেয়ে খুশি হই, তবে আপত্তি করার কি কোনো কারণ আছে? আমার উত্তর আশা করি তুমি পেয়ে গেছ। এখন আসতে পারো। আপনাকে সম্মান করি, তাই শুধু একটা কথা বলে যেতে চাই। সাইতুন শুধু সাদাফের ভালোবাসার কুঁড়েঘর থাকবে। সাদাফ চলে গেল। হামিদ সাহেব তাকিয়ে রইলেন সাদাফের চলে যাওয়ার দিকে। সাদাফ ছেলেটিকে তার আজ বেশ কিছুটা আলাদা লাগছে। ছোট থেকে দেখে আসা সাদাফ তো এই ছেলে না। আজ সত্যি সাদাফের চোখে সাইতুনকে পাওয়ার তীব্রতা তিনি দেখেছেন। ঘড়ির কাঁটায় সকাল 10টা। অডিটোরিয়ামে বিশেষ অতিথি বক্তব্য দিবেন। অপরাজিতা স্টেজে থাকা বিশেষ অতিথির দিকে তাকিয়ে আছে। মেয়েটি ভীষণ শক্ত একজন মানুষ দেখেই বোঝা যাচ্ছে। বিদেশ থেকে দেশে ফিরেছেন কোনো গুরুত্বপূর্ণ কাজে। ফ্যাশন ডিজাইনিং দক্ষতা নিয়ে তিনি বক্তব্য দিবেন। মেয়েটির শরীরে কালো রঙের শাড়ি, চুলগুলো একপাশে বেনুনি করা। হাতে দামি একটি ঘড়ি আছে। মেয়েটির হাতে ফুলের তোড়া তুলে দিলেন ব্রাঞ্চের প্রধান। তিনি মেয়েটিকে বক্তব্য রাখার জন্য বললেন। মেয়েটি মাইকের সামনে এসে দাঁড়াল। সকলের উদ্দেশ্যে বলল, আমি মিথিলা জাহান। আজ আমি এই জায়গায় শুধু নিজের পরিশ্রমে এসেছি। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াটা আমার কাছে একটা স্বপ্ন ছিল। আর আমি আমার স্বপ্ন পূরণ করতে সব বাধা অতিক্রম করেছি। আমার সামনে সকল ছাত্র ছাত্রী বসে আছে। আমি তাদের উদ্দেশ্য একটাই কথা বলতে চাই। স্বপ্ন পূরণ করতে হলে বাধা অতিক্রম করার শক্তি অর্জন করতে হবে। তবেই তুমি নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে। স্বপ্ন শুধু দেখলেই হবে না, পূরণ করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। অপরাজিতা গুরুত্বপূর্ণ কথাগুলো বেশ মনোযোগ সহকারে শুনছিল। মিথিলা জাহানের অনুপ্রেরণামূলক কথা অপরাজিতার বেশ পছন্দ হয়েছে। মিথিলা জাহান বক্তব্য শেষে করলেন। সবাই হাততালি দিতে শুরু করল। অপরাজিতাও খুশি হয়ে হাততালি দিল। অপরাজিতার মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে নিল। সে মিথিলা জাহানের মতো একজন ফ্যাশন ডিজাইনার হয়ে আয়াফের পাশে দাঁড়াবে। আয়াফ, সাদাফ আর সে সবাই একসাথে ফ্যাশন ডিজাইনিংকে উচ্চতার শিখতে পৌঁছে দেব। অপরাজিতা ভাবনার মাঝে ফোনটা বেজে উঠল। অপরাজিতা ব্যাগ থেকে ফোনটা বের করে দেখল। ফোন স্ক্রিনে আয়াফের নাম বড় বড় করে লেখা ভাসছে। অপরাজিতা কলটা কেটে দিল। মিথিলা জাহান বক্তব্য শেষ করে অডিটোরিয়াম থেকে বের হয়ে গেলেন। অপরাজিতা আর বসল না, আয়াফ একধারে কল করছে। অপরাজিতা অডিটোরিয়াম থেকে দ্রুত পায়ে বের হতেই আদিবকে সামনে দেখল। আদিব মুখে একগাল হাসি নিয়ে বলল, অনুষ্ঠান শেষ হয়নি। কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছি। এখানে তো আমার কোনো কাজ নেই, তাই চলে যাচ্ছি। চলো, আমিও অফিস রুমের দিকে যাচ্ছি। অপরাজিতা আর আদিব একসাথে হাঁটতে শুরু করল। আদিব আর অপরাজিতা পাশাপাশি হাঁটছে। আদিব হাঁটতে হাঁটতে বলল, মিথিলা জাহানকে কেমন লাগল? বেশ শক্ত মানুষ। কি সুন্দর অনুপ্রেরণামূলক বক্তব্য দিলেন। মিথিলা জাহানকে আমি খুব ভালো করে জানি। অপরাজিতা কিছুটা অবাক হয়ে আদিবের মুখের দিকে তাকাল। আদিব মৃদু হেসে বলল, মিথিলা জাহান আমার আর আয়াফের ক্লাসমেট ছিল। সত্যি? সে আপনাদের ক্লাসমেট ছিল? হ্যাঁ। আর সে তো আয়াফের মামাতো বোন। অপরাজিতা বিস্মিত চোখে তাকিয়ে বলল, কি বলছেন? হ্যাঁ, আয়াফ আর সাদাফের মামাতো বোন মিথিলা। বাবার ফ্যাশন ডিজাইনিং প্রতিষ্ঠানের নিজের দক্ষতায় চালিয়ে যাচ্ছে। যে কোম্পানির সাথে আয়াফের কোম্পানির প্রতিযোগিতা চলে সব সময়ই এটা মিথিলা জাহানের কোম্পানি। আপনি কিভাবে এত কিছু জানেন? আয়াফ আর আমার বন্ধুত্ব একসময় অনেক সুন্দর ছিল।
তবে একটা ঘটনায় সব শেষে হয়ে যায়। অপরাজিতা কিছু বলার আগেই আয়াফের কণ্ঠস্বর শোনা গেল। অপরাজিতা সামনের দিকে তাকিয়ে দেখল। কলেজে গেটে গাড়ি নিয়ে আয়াফ দাঁড়িয়ে আছে। আদিব মৃদু হাসি দিল। অপরাজিতা হাসির অর্থ বুঝতে চেষ্টা করল, কিন্তু বুঝল না। আদিব রহস্যময় হাসি দিয়ে বলল, বাড়ি যাও, কাল দেখা হবে। জি। অপরাজিতা দ্রুত পায়ে এগিয়ে এলো কলেজের গেটে। আয়াফকে দেখে ইতিমধ্যে ছোট একটা ভিড় জমতে শুরু করছে। অপরাজিতা হাত ধরে আয়াফকে দ্রুত গাড়িতে বসিয়ে ড্রাইভারকে বলল, ভাইয়া গাড়ি স্টার্ট করুন দ্রুত। আয়াফের চোখে মুখে স্পষ্ট রাগ আর গাম্ভীর্য দুটোই ফুটে উঠেছে। অপরাজিতা রাগের অর্থ বেশ বুঝতে পারছে। তবে আদিবের স্যারের সাথে কথা না বললে এত কিছু সে জানত না। আয়াফ আর সাদাফের মামাতো বোন মিথিলা জাহান। আর আদিবের সাথে আয়াফের বন্ধুত্ব নষ্ট হয়েছিল। তার সাথে তিনজন আবার ক্লাসমেট ছিল। কি হয়েছিল অতীতে? কি রহস্য আছে অতীত? হামিদ সাহেবের সামনেই সাইতুন বসে আছে। সাইদকে একটা গুরুত্বপূর্ণ কাজে শহরে বাইরে কিছুদিনের জন্য পাঠিয়ে দিয়েছেন। সাইতুনের বয়সের থেকে এতটা বড় ছেলেকে তিনি মেয়ের জামাই হিসাবে কিভাবে মানবেন? সাইতুন না হয় বাদশা, তবে সাদাফের প্রতি একটা বিশ্বাস ছিল। কিন্তু সাদাফ বিশ্বাস ভেঙে দিয়েছে। আর ছেলেটি এতটা বড়, তবে এখন ম্যাচুয়েট না। হামিদ সাহেবের বন্ধুর একমাত্র ছেলে। দেখতে বেশ সুন্দর আর কাজে বেশ দক্ষ। অন্যদিকে সাদাফের কাজের কোনো দক্ষতা নেই। এমন ছেলের হাতে তিনি কিছুতেই মেয়েকে তুলে দিবেন না। হামিদ সাহেব একা একা সবকিছু ভাবছিলেন। সাইতুন সোফায় চুপচাপ বসে নিচের দিকে তাকিয়ে আছে। সাইতুন জানে তার বাবা শক্ত একজন মানুষ। সাইতুন চোখের নিচে কালো, চুলগুলো এলোমেলো হয়ে আছে। হামিদ সাহেব মেয়ের মাথায় হাত রেখে বললেন, সাইতুন, আমার মতে এই সম্পর্ক আর এগিয়ে না নিয়ে যাওয়া ভালো। সাদাফের থেকে ভালো আমার বন্ধুর একমাত্র ছেলে। একটা ব্রাঞ্চে অভিজ্ঞতার সাথে কাজ করছে। কিন্তু বাবা, তুমি জীবনকে কতটুকু জানো? মায়া নিয়ে ভালোবাসা যায়, সংসার করা যায় না। সাইতুন বাবার কোনো কথার উত্তর দিল না। আজ পর্যন্ত বাবার মুখে উপর কথা বলার সাহস সাইতুনের হয়নি। সাইতুন জানে হামিদ সাহেবের ভালোবাসা যেমন নরম, তার কথার অবাধ্য হলে তিনি তেমনি শক্ত। সাইতুন দ্রুত পায়ে রুমের দিকে পা বাড়াল। হামিদ সাহেব জানেন এমন কথা তার মেয়ের পছন্দ করেনি। তবুও তো তিনি মেয়ের ভালোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। মেয়েটি ছোট, তাই বুঝতে পারছে না। হামিদ সাহেব মেয়ের উপর বিশ্বাস রাখলেন। তার মেয়ে অবশ্যই তার কথা রাখবে। এই সম্পর্ক নিয়ে সে আর এগিয়ে যাবে না। হামিদ সাহেব ফোনটা হাতে নিয়ে কল লিস্ট থেকে একটি নম্বরে ডায়াল করলেন। ওপাশ থেকে কল রিসিভ করে পুরুষালী কণ্ঠে কেউ একজন বলল, হামিদ সাহেব, কি খবর? আলহামদুলিল্লাহ, ভালো অবস্থা। আপনাদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনারা কি কাল আসবেন? জি, কাল বিয়ের কথা পাকা করব। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনাদের অপেক্ষায় থাকব। হামিদ সাহেব কল কাটলেন। রাশেদা বেগম স্বামীর পাশে এসে বললেন, আপনি কি ঠিক করছেন? মেয়ের ভালোর জন্য করছি রাশেদা। আবেগে গা ভাসিয়ে দেওয়ার সময় এখন নেই। সাদাফ ছেলেটি কিন্তু ভালো। আর আমার বিশ্বাস সাইতুন ভালো থাকবে। সাইদের বন্ধু হিসাবে ভালো হলেই যে সে আমার মেয়েকে ভালো রাখবে, তার তো কোনো মানে নেই। রাশেদা বেগম মৌনতা বজায় রাখলেন। হামিদ সাহেব উঠে রুমের দিকে পা বাড়ালেন। রাশেদা বেগম টেলিফোন থেকে সাইদের কল দিলেন। সাইদ কল রিসিভ করল না। বেশ কিছুবার কল দিলছ, সাইদ কল রিসিভ করল না। রাশেদা বেগম কি মনে করে সাদাফকে কল করলেন। ঘড়ির কাঁটা ঘুরছে 11:30। নীল আকাশের বুকে সাদা মেঘের ছড়াছড়ি। গাড়ির কাচ নামিয়ে রাখায় শো শো করে এসে হানা দিতে থাকল শীতল স্নিগ্ধ বাতাস। অপরাজিতা চুলগুলো বাতাসে এলোমেলো করে উঠছে। আয়াফ দাঁতে দাঁত চেপে বলল,
কি হাসাহাসি করছিলে দুজনে। বিশেষ একজন অতিথি এসেছিল কলেজে। সেই সব বিষয়েই কথা বলছিলাম। আদিবের কাছ থেকে দূর থাকতে বলছিলাম তোমাকে। স্যার নিজে এসে আমার সাথে কথা বলে। আমি কি করব? মুখের উপর তো না বলতে পারি না। আয়াফ রাগী চোখে তাকাল। অপরাজিতা মাথা নিচু করে নিল। আয়াফের ইচ্ছা করছে আদিবকে গিয়ে মেরে দিতে। ব্যাটা অসম্ভব। পুরানো সমস্যা হয়েছে। তাই বলে বন্ধুর বউয়ের সাথে কিসের কথা? মিথিলাকে নিয়ে কতটা ঝামেলা করেছিল। সেই দিন কলেজে কি আমি মিথিলাকে বলেছিলাম এসব করতে? মিথিলা করেছে সবকিছু। এতে আমার কি দোষ ছিল? কিছু না জেনেই শহর ছেড়ে চলে গেল। মাথামোটা গাধা একটা। আয়াফের ভাবনায় কোলাহল ছেড়ে গাড়ি একটু দূরে নির্জন এক পরিবেশ আসতেই আয়াফ ড্রাইভারকে বলল, গাড়ি থামাও। গাড়ি থামল। আয়াফ গাড়ি থেকে নেমে দাঁড়াল। ওয়ালেট থেকে টাকা বের করে ড্রাইভারকে দিয়ে বলল, একটু হেঁটে গেলেই গাড়ি পেয়ে যাবে। ড্রাইভার মাথা নাড়িয়ে সম্মতি দিল। শহর থেকে বেশ দূরে চলে এসেছে। উঁচু কোনো দালান নেই। বড় বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাখিদের কিচিরমিচির এদিকে বেশ শোনা যাচ্ছে। চারিদিকে সবুজ ঘাস ছড়িয়ে আছে। অপরাজিতা এসে আয়াফের পাশে দাঁড়িয়ে বলল, আপনি চুপ করে আছেন কেন? ঝড় আসার আগে পরিবেশ শান্ত থাকে জানো না? অপরাজিতা বিস্মিত চোখে তাকিয়ে রইল। আয়াফ ভ্রুজোড়া কুঁচকে বলল, এভাবে কি দেখো? অপরাজিতা চোখ সরিয়ে নিল। চারিদিকে তাকিয়ে বলল, বাহ, কি সুন্দর জায়গা তাই না? আয়াফ কোমর জড়িয়ে ধরে চুমু এঁকে দিল। চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিয়ে বলল, তুমি নিতান্তই আমার অপরাজিতা। আর আমার কথা অমান্য করার শাস্তি ছিল এটা। আয়াফের এমন নেশা জড়ানো কণ্ঠ শুনে অপরাজিতা বলে উঠল, ইস, এমন নেশা জড়ানো কণ্ঠ শুনে আমারও চুমু দিতে ইচ্ছা করছে। বাক্যটি বলেই অপরাজিতা মুখ চেপে ধরল। হায় আল্লাহ, ঘোরে কি বলে ফেলল এটা? আয়াফ ফ্যালফ্যাল করে অপরাজিতার চোখ মুখের দিকে তাকিয়ে আছে। তারপর অবাক কণ্ঠে বলল, কি বললে? কখন কি বললাম আমি? চুমু টাইপ সামথিং কিছু বললে। লজ্জার সাগরে ক্রমশই তলিয়ে গেল অপরাজিতা। আমতা আমতা করে বলল, বাড়ি চলুন। দেরি হয়ে যাচ্ছে। ও আচ্ছা, বাড়ি যাওয়া কথা বলেছে। আর আমি তো চুমু দেওয়ার কথা শুনছিলাম। অসভ্য লোক আপনি। সরুন। অপরাজিতা গাড়িতে উঠে বসল। আয়াফ মৃদু হাসল। ড্রাইভিং সিটে বসে অপরাজিতার দিকে তাকিয়ে বলল, লাইক সিরিয়াসলি অপরাজিতা, তুমি আমাকে চুমু দিতে চাও? অপরাজিতা বড় বড় চোখে তাকিয়ে রইল। আয়াফ হুট করে অপরাজিতার দিকে ঝুঁকে এল। অপরাজিতা নির্বিকার দৃষ্টিতে এখনো আয়াফের দিকে তাকিয়ে আছে। আয়াফ মিহি হাসি দিয়ে বলল, ভীষণ নির্লজ্জ লোক আপনি। চুপ করুন। নির্লজ্জ প্রমাণ রুমে গিয়ে দিব। আয়াফ আরও কিছু বলার আগেই অপরাজিতা হাত দিয়ে আয়াফের মুখ বন্ধ করে দিয়ে বলল, দয়া করে থামুন। আয়াফ মিহি হাসল। গাড়ি স্টার্ট দিতেই আয়াফের মুখ থেকে অপরাজিতা নিজের হাত সরিয়ে নিল। অপরাজিতার বুক ধুকপুক করছে। কানে বাজছে আয়াফের শেষ বলা ব্যাগটি। বিকালের আকাশে লাল আভা ছড়িয়ে আছে। সারাদিন যাবৎ বন্ধ থাকা ফোনটা খুলল আয়াফ। খুলতেই একের পর এক মিসডকলের উচ্চধ্বনিতে মুখরিত পরিবেশ। আয়াফ কল চেক করে দেখল কোম্পানির ম্যানেজার কল করেছিল। তবে লাস্ট মিসড কল দেখে সাথে সাথে কল ব্যাক করল। ফোনে দুবার রিং হতেই ফোনটা রিসিভ করল অফিসার। আয়াফ বেশ শান্ত কণ্ঠে বলল, জি অফিসার, কোনো খবর জানতে পারলেন? জি। আপনাকে একবার থানায় আসতে হবে। সন্ধ্যার পর আসতে চেষ্টা করব। ঠিক আছে। আয়াফ কলটা কেটে ফোনটা বিছানায় রেখে দিল। অপরাজিতা চায়ের কাপ হাতে রুমে প্রবেশ করতেই আয়াফ বলল, সাদাফ কি বাড়িতে আছে? রুমে আছে হয়তো। সকালে রুমে এসে দরজা বন্ধ করে বসে আছে। এই কথা কি সুলতানা রহমান জানেন? অপরাজিতা ছোট করে জবাব দিল, না।
আমি একবার কথা বলে আসি। সাদাফের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। চা খেয়ে যান। এখন আর চা খেতে ইচ্ছা করছে না অপরাজিতা। অন্য কিছু খেতে ইচ্ছা করছে। অন্য কিছু আবার কি? আচ্ছা আপনি বলুন, আমি ব্যবস্থা করছি। আয়াফ উঠে দাঁড়াল। অপরাজিতা দিকে দুকদম এগিয়ে এল। অপরাজিতা বিস্মিত চোখে আয়াফের দিকে তাকিয়ে আছে। আয়াফ ফট করে একটা চুমু দিয়ে দিল। অপরাজিতা অবাকের চরম পর্যায়ে। আয়াফ মিহি হাসি দিয়ে রুমে থেকে বের হয়ে যেতে যেতে বলল, ক্লান্তি দূর করার এমন ঔষধ থাকলে। আমি প্রতিদিন ক্লান্ত হতে রাজি আছি। ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৬টা। ড্রয়িং রুমে মোশরেক রহমান কিছু ফাইল নিয়ে বসেছেন। অপরাজিতা পাশে বসে এক এক করে নিজের আঁকা ডিজাইনিং দেখছে। সাদাফের রুমে ফোন বাজছে। ফোনের রিংটোন নিচ পর্যন্ত শোনা যাচ্ছে। মোশরেক রহমান বিরক্ত হয়ে বললেন, সুলতানা তোমার নবাব কোথায়? তাকে বলো ফোনটা রিসিভ করতে। গত ৫ মিনিট ধরে ফোনটা বেজে চলেছে। সুলতানা রহমান মাত্র চায়ের জন্য পানি বসালেন। স্বামী এমন কথা শুনে তিনি সাদাফের নাম ধরে চিৎকার করলেন। উপর থেকে কোনো উত্তর এল না। অপরাজিতার বিষয়টা একটু অদ্ভুত লাগল। আয়াফ তো সাদাফের রুমে গিয়েছিল। দুজন যদি রুমে থাকে তাহলে কোনো সারা শব্দ নেই কেন? অপরাজিতা ভাবনার অবসান ঘটানোর আগেই ফোনটা বেজে উঠল। অপরাজিতা ফোন স্ক্রিনে আয়াফের নাম দেখে কিছুটা অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। মোশরেক রহমান পাশে থেকে বলল, কি হয়েছে অপরাজিতা? ফোনটা ধরো। অপরাজিতা ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আয়াফ বলল, অপরাজিতা আমি থানায় এসেছি। তুমি একটু সাদাফের কাছে যাও। একটু জানাতে চাও ওর কি হয়েছে। কেন কোনো সমস্যা হয়েছে? জানি না। তবে কি সব কথা বলছিল? ঠিক আছে, আমি দেখছি। অপরাজিতা কলটা কেটে দিল। সাদাফের সাথে তো সারাদিন দেখা হয়নি। সাদাফের আবার কি হলো? ব্যাপারটা জানতে হবে। সাইতুনের সাথে কি ঝগড়া হয়েছে? নাকি বাড়িতে সব জানাজানি হয়ে গেছে? সুলতানা রহমান সিঁড়ি থেকে উঠতেই অপরাজিতা বলল, আমি দেখছি। আপনাকে যেতে হবে না। সুলতানা রহমান মাথা নাড়লেন। অপরাজিতা দ্রুত পায়ে এগিয়ে গেল। দরজায় কড়া নাড়তে দেখল রুমে কেউ নেই। সাদাফের ফোনটা বিছানার উপর আছে। অপরাজিতা ফোনটা হাতে নিল। অপরিচিত নম্বর দেখে ফোনটা রেখে দিল। খট করে দরজায় শব্দ হতে অপরাজিতা পিছনে থাকল। সাদাফ বেশ সুন্দর শার্ট প্যান্ট পরে ওয়াশরুম থেকে হয়ে এসেছে। অপরাজিতা কিছু সময় তাকিয়ে রইল। সাদাফ এগিয়ে এসে অপরাজিতার সমানে দাঁড়িয়ে মিহি হাসি দিয়ে বলল, কেমন লাগছে আমাকে? বেশ ভালো লাগছে। কোনো অনুষ্ঠানে যাচ্ছ নাকি? বিয়ে করতে যাচ্ছি। আজকে বউ বাড়ি নিয়ে তবেই ফিরব। কি বলছো এসব? বিয়ে করবে মানে? বাবা জানতে পারলে মেরে ফেলবে। আর মা কি সাইতুনকে মানবে? সাইতুনের বাবা তো বলে দিয়েছেন সে আমার সাথে তার মেয়ের বিয়ে দিবে না। হ্যাঁ বুঝছি। তবুও আমি বলবো এমন কাজ ঠিক হবে না। দুই পরিবারের মানসম্মানের একটি ব্যাপার আছে। তাহলে তুমি বলো আমি কি করব? আয়াফ বাড়িতে আসুক। আমি আগে আয়াফের সাথে কথা বলি। আর তুমি চিন্তা করো না। তোমাদের দুজনকে এক করার দায়িত্ব আমার। সাদাফ একগাল হাসি দিয়ে বলল, এই জন্য তো তুমি আমার সুইট ভাবি। আর আমার ভাইয়ের একমাত্র আদরের বউ। অপরাজিতা মৃদু হাসল। দুই পরিবারে রাজি করানোর দায়িত্ব তো নিয়েছে। তবে পারবে তো? আর না পারলে কি হবে? খোলা জানালা দিয়ে বাইরের শস্য বাতাস এসে হানা দিচ্ছে। পাশ থেকে ছুটে চলেছে অসংখ্য গাড়ি। কোম্পানির কাজ শেষ করে আজ বাড়িতে ফিরছে সাইদ। সাদাফের সাথে কথা বলে সবকিছু জানার পর বোনের অবস্থা ভেবে চিন্তায় অস্থির অবস্থা। সাদাফকে যে তার বোন কতটা ভালোবাসে এটা সে ছাড়া কেউই জানে না। দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে সাইদ। হঠাৎ সামনে ভিড় দেখে থামিয়ে দেয়। কিছু মানুষ একত্রে ভিড় করে আছে। সাইদ গাড়ি থামল।
গাড়ি থেকে নামে ভিড় ঠেলে সামনে এগিয়ে যায়। একটি মেয়ে বসে আছে, তার পাশে মৃত অবস্থা দুজন মানুষ। পুলিশ তদন্ত করছে দুজন মানুষ কিভাবে মারা গেল। আশেপাশের লোকজন মেয়েটিকে নিয়ে অনেক কথা বলছে। সাইদ আশেপাশে থাকা মানুষদের কথা শুনে বুঝল যে দুজন নারী পুরুষ মারা গেছে তারা মেয়েটির বাবা মা। সাইদের খারাপ লাগল মেয়েটির অসহায় মুখটা দেখে। নিজের মা বাবাকে হারিয়েও মেয়েটির চোখে পানি নেই। চরম শোকে যেন মেয়েটি পাথর হয়ে গেছে। সাইদ গাড়ির দিকে ফিরে গেল। গাড়ি থেকে এক বোতল পানি নিয়ে গেল ঘটনাস্থলে। মেয়েটি পাথর হয়ে সেখানে বসে আছে। সাইদ বোতলটা মেয়েটির দিকে এগিয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নিন। মেয়েটি কোনো উত্তর দিল না। চারিদিকের লোকজন বলল, আহারে, চোখের সামনে মা বাবার এমন ভয়াবহ অ্যাক্সিডেন্টে দেখে মেয়েটি একদম পাথর হয়ে গেছে। সাইদ মেয়েটির দিকে তাকাল। এলোমেলো হয়ে আছে মাথার চুলগুলো। হাতে লেগে আছে তাজা রক্ত। সাইদ মেয়েটির হাত ধরে রক্ত ধুয়ে দিল। মেয়েটি নড়াচড়া দিয়ে উঠল। শক্ত করে সাইদকে আঁকড়ে ধরল। জোরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমার দুনিয়াতে আর কেউ রইল না। আজ থেকে আমি এতিম হয়ে গেলাম। বাক্যটি সম্পূর্ণ না করতে সাইদের বুক জ্ঞান হারালো মেয়েটি। সাইদ মেয়েটিকে কোলে তুলে নিল। দ্রুত পায়ে এগোতে লাগল গাড়ির দিকে। মেয়েটিকে গাড়িতে বসিয়ে দিল। ড্রাইভিং সিটে বসে হাসপাতালের উদ্দেশ্য গাড়ি স্টার্ট দিল। ঘড়ির কাঁটার টিকটিক শব্দে মুখরিত ড্রয়িংরুমের পরিবেশ। মোশরেক রহমানের সামনের সোফায় বসে আছে মিথিলা। মিথিলার পরনে বেগুনি রঙের থ্রি পিস। হাতে বেশ দামি ঘড়ি। সুলতানা রহমান খোশ মেজাজে গল্প জুড়ে বসেছেন। মোশরেক রহমান ভালো মন্দ কিছু কথা বলেছেন। অপরাজিতা রান্নাঘরে নাস্তার ট্রে সাজিয়ে নিল। ধীর পায়ে এগিয়ে ড্রয়িংরুমের টেবিলে রাখল নাস্তার ট্রে। মিথিলা আর চোখে অপরাজিতার দিকে তাকাল। মোশরেক রহমান একগাল হাসি দিয়ে বলল, মিথিলা, পরিচিত হয়ে নাও। এই হলো অপরাজিতা, আয়াফের স্ত্রী। ও আচ্ছা, তুমি তাহলে অপরাজিতা। ফুপা তো এত সময় তোমার কথা বলছিল। অপরাজিতা হাসি মুখে নিয়ে বলল, আজ আপনাকে আমাদের ব্রাঞ্চে দেখেছিলাম। হ্যাঁ, আমাকে আমন্ত্রিত করেছিল। বিদেশে থাকতে আয়াফের বিয়ের কথা শুনেছিলাম। গোটা মিডিয়া তো কেঁপে উঠেছিল। তা তুমি কি জানো, আয়াফের সাথে আমার বিয়ে হবার কথা ছিল। অপরাজিতা হাসিটা যেন উধাও হয়ে গেল। তবুও মিথিলাকে বুঝতে না দিয়ে বলল, আমার সাথে আয়াফের বিয়ের আগে কি ছিল আর না ছিল এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আর সম্পর্কে আপনি আমার ননদ হন, তাই না? হ্যাঁ, ননদ। তবে আয়াফের বিষয়ে আমার থেকে ভালো জানো না। আমার স্বামীর বিষয়ে আমার মনে হয় আপনার থেকে আমাকে জানতে হবে না। মিথিলা চোখে মুখে রাগ ফুটে উঠল। মোশরেক রহমান দুজনে মাঝে বলে উঠলেন, অপরাজিতা, তুমি গেস্ট রুমটা একটু গুছিয়ে দাও। ঠিক আছে বাবা। অপরাজিতা গেস্ট রুমের দিকে পা বাড়াল। মিথিলা চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে বলল, ফুপি, তোমার বউ তো দেখি বেশ পটপট কথা বলে। বলবে না, যেমন আয়াফ তেমনি বিয়ে করেছে এই মেয়ে। আমি এসব নিয়ে কিছু বলতে চাই না। আমার তো সব কথায় দোষ হয়। মোশরেক রহমান উঠে দাঁড়ালেন। যেতে যেতে বললেন, তোমার কথার উত্তর মুখের উপর দেয় তো অপরাজিতা। তাই তোমার পছন্দ না? আর মিথিলা, তুমি বাড়িতে এসেছ, আমি খুশি হয়েছি। অপরাজিতা কথায় কিছু মনে করো না। মেয়েটি ভীষণ ভালো। তবে উচিত কথা সোজা মুখের উপর বলে দিতে পছন্দ করে। মিথিলা ঠোঁটের কোণে মিথ্যা হাসি ফুটে বলল, আমি কিছু মনে করিনি। ঠিকই তো, এমন শক্ত না হলে কি হয় বর্তমান সময়ে। মোশরেক রহমান রুমের দিকে পা বাড়াল। মিথিলা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, মিথিলা জাহান চলে এসেছে। আয়াফ আমার ছিল, আর আমার থাকবে। অপরাজিতা, এবার তোমার সময় শেষ হবে। ঘড়ির কাঁটায় রাত ৮টা ছুঁই ছুঁই। টেবিলের সামনে রাখা কতগুলো ফাইল। অফিসারের সামনের চেয়ারে আয়াফ বসে আছে। থানার একটা ছোট রুম। রুমের ডান দিকে একটি জানালা।
জানালা দিয়ে বাইরে বাতাস এসে শরীর ছুঁয়ে দিচ্ছে। তাক ভার আছে কত শত ফাইল। কিছু ফাইল একবারে ময়লার ঢেকে আছে। আয়াফ মাথা ঘুরিয়ে আশেপাশের সবকিছু দেখছিল। অফিসার হালকা কাশি দিয়ে বললেন, আয়াফ রহমান, আপনাকে একটা ঘটনা জানাতে চাই। তাই ফোন করে আসতে বলছি। জি অফিসার, বলুন। প্রভার মৃত্যুটা খুবই খারাপভাবে হয়েছিল। আমরা খোঁজ খবর নিয়ে যা জানতে পারছি, তার কোনো শত্রু ছিল না। বাবার রেস্টুরেন্টে নিজের হাতে চালাতেন। প্রভার রেস্টুরেন্টে আগুন যে লাগিয়েছে সে আমাদের হাতে ছিল। তবে আজ কোর্টে মামলা দায়ের করার জন্য নিয়ে যাওয়ার পথে তাকে গুলি করে হয়। আয়াফ কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। অফিসার হাতে থাকা ফাইলটা আয়াফের দিকে দিয়ে বললেন, এই ছবিটা আমরা ওই লোকটার কাছে পেয়েছি, যে আগুন লাগিয়েছিল রেস্টুরেন্টে। আয়াফ ছবিটা হাতে নিয়ে দেখল। প্রভা আর অপরাজিতার একসাথে ছবিটি তোলা, তবে লাল কালি দিয়ে মার্ক করা অপরাজিতাকে। আয়াফ আশ্চর্য হয়ে বলল, যে এই কাজ করছে সে প্রভাকে না, অপরাজিতাকে মারতে চাই। হ্যাঁ, আমার যা মনে হয় অপরাজিতা তার টার্গেট। অফিসার, আপনি তাড়াতাড়ি সেই ব্যক্তিকে ধরুন। শান্ত হন মিস্টার আয়াফ, আমরা চেষ্টা করছি। তবে আপনি মিসেস অপরাজিতার দিকে লক্ষ্য রাখবেন। যে বা যারা অপরাজিতাকে মারতে চাই সে চুপ আছে মানে এটা নয় যে সেই ব্যক্তি কিছু করবে না। থ্যাংক ইউ অফিসার, আজ তবে আসি। ঠিক আছে, আবার কোনো প্রয়োজন হয়ে ডেকে পাঠাবো। ওকে অফিসার। চারিদিকে নীরব পরিবেশ। দূরে থেকে একটু পরপর ভেসে আসছে কুকুরের আওয়াজ। দূর থেকে ছুটে চলা গাড়ির শব্দ শোনা যাচ্ছে। হাসপাতাল করিডোরে বসে আছে সাইদ। শরীরে স্যালাইন চলছে মেয়েটি। সাইদ বুঝছে না এখন কি করা উচিত। মেয়েটিকে নিয়ে কি করবে সে এখন। পুলিশ তদন্ত পর তো লাশ নিয়ে গেছে। তবে মেয়েটি কোথায় থাকে, কি তার পরিচয়, সবকিছু জানতে কি একবার থানায় যাওয়া উচিত। সাইদের ভাবনায় ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে হাতে নিল। ফোন স্ক্রিনে ভাসছে সাদাফের নাম। সাইদ ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সাদাফ বলল, কিরে ব্যাটা, কোথায় তুই? হাসপাতালের বসে আছি। কি হাসপাতালের? কেন? অনেক লম্বা ঘটনা, দেখা হলে সব বলবো। ঠিক আছে, কবে আসবি তাই বল। কাল সকালে চলে আসব। এসেই আমার সাথে দেখা করবি। ঠিক আছে, আগে তোর সাথে দেখা করে তারপর বাড়ি যাব। সাইদ কলটা কেটে ফোনটা পকেট রাখল। কাল সকালে মেয়েটাকে নিয়ে পুলিশের কাছে দিয়ে আসবে। তারা মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিবে। করিডোরে একা বসে নিজের মনে এসব চিন্তা করছে সাইদ। কেবিন থেকে ডক্টর বের হয়ে এসে বললেন, আপনি কি ওনার বাড়ির লোক? সাইদ কিছু সময় চুপ করে রইল। কি বলবে সে এখন। তারপর চটজলদি বলল, জি, আমি ওনার বাড়ির লোক। দেখুন, পেশেন্ট মানসিকভাবে বড় একটা আঘাত পেয়েছেন, তাই জ্ঞান হারিয়ে ফেলেছেন। চিন্তার কোনো কারণ নেই। ধন্যবাদ ডক্টর। ডক্টর চলে গেল। সাইদ ধীর পায়ে কেবিনের ভিতরে এগিয়ে গেল। স্যালাইন চলতে থাকা মেয়েটির দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। কালো আকাশের বুকে জল জল করছে ক্ষুদ্র নক্ষত্রগুলো। অপরাজিতা বারান্দার কোণে দাঁড়িয়ে আছে। পলকহীন দৃষ্টিতে দেখছে আকাশটা। বারান্দায় থাকা বেলি ফুলের সুবাস ভেসে আসছে নাকে। অপরাজিতা আকাশ থেকে চোখ সরিয়ে সদর গেটের দিকে তাকাল। মনে মনে উকি দিচ্ছে, আয়াফ এখন বাড়িতে ফিরে আসছে না কেন? আয়াফের জন্য এতটা চিন্তা সে কেন করছে? অপরাজিতা উত্তর জানে না। অপরাজিতা রুমে ফিরে এলো। বিছানায় বসল কিছুক্ষণ। তারপর রুমেই পায়চারি করতে শুরু করল। হঠাৎ গাড়ির শব্দ শুনতেই বারান্দায় গিয়ে দাঁড়াল। আয়াফ গাড়ি থেকে নেমে সদর দরজার দিয়ে এগিয়ে আসছে। অপরাজিতা ঠোঁটের কোণে হাসি জমা হল। অপরাজিতা দ্রুত পায়ে রুমে থেকে বের হয়ে নিচে আসতেই চুপচাপ দাঁড়িয়ে রইল। মিথিলা এক প্রকার জোর করে আয়াফকে জড়িয়ে ধরে আছে।
আয়াফ বারবার ছাড়তে বলছে, কিন্তু মিথিলা সে কথা পাত্তা দিচ্ছে না। অপরাজিতা মনে মনে মিথিলাকে বেহায়া মেয়ে উপাধি দিল। তারপর দুজনের দিকে এগিয়ে হালকা কাশি দিয়ে বলল, ননন্দিনী ভাইকে ছাড়ুন। বুঝতে পারছি ভাইকে এতদিন পর দেখে খুশিতে উৎফুল্ল হয়ে গেছেন। খুশি ধরে রাখতে না পেরে জড়িয়ে ধরেছেন। এখন ছাড়ুন। মিথিলা ততক্ষণে আয়াফকে ছেড়ে দিয়েছে। অপরাজিতা কথায় রাগের কটমট করে তাকিয়ে আছে। অপরাজিতা বুঝে গেছে এই মেয়ের মতলব। আয়াফ মৃদু হাসি দিয়ে উপরে উঠে গেল। অপরাজিতা দুকদম এগিয়ে মিথিলার সামনের দাঁড়াল। ছোট করে চোখ টিপ দিয়ে বলল, অপরাজিতা রহমান বোকানা। আমাদের মাঝে ভুল বোঝাতে আসবেন না। আর একটা কথা, আপনি যে কেন এসেছেন আমি খুব ভালো করে জানি। অপরাজিতা আর আয়াফের সম্পর্কের মাঝে ফাটল ধরানোর ক্ষমতা আপনার মতো হাজার মিথিলার নেই। মিথিলা রাগী চোখে তাকাল। অপরাজিতা রান্নাঘরে চলে গেল। মিথিলা রাগে গজগজ করে নিজের রুমে পা বাড়াল। অপরাজিতা মৃদু হাসল। বিড়বিড় করে বলল, তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক তখন নষ্ট হয় যখন দুজনের একজন তৃতীয় ব্যক্তিকে নিজেদের মাঝে আসতে দেয়। মিথিলা রুমে গিয়ে ফোনটা হাতে নিল। কললিস্টে থেকে একটা নম্বরে কল দিয়ে বলল, হ্যালো। জি ম্যাডাম বলুন। অপরাজিতাকে তুলে নাও। মেয়েটি আমাকে পদে পদে অপমান করছে। আপনি যেমন বলবেন তেমনি হবে। মিথিলা ফোনটা কেটে দিল। ঠোঁটে কোণে ফুটে ওঠা পৈশাচিক হাসি দিয়ে বলল, আয়াফকে নিজের করে পাবার জন্য আমি সব করব। দরকার হলে শেষ করব অপরাজিতাকে। দেখা যাক কে জেতে, আমি নাকি অপরাজিতা। মিথিলার ভাবনার মাঝে ফোনটা আবারও বেজে উঠল। মিথিলা ফোনটা হাতে নিল। কল রিভিজ করতেই ওপাশ থেকে পুরুষালী কণ্ঠস্বরে বলল, পুলিশ তদন্ত বৃদ্ধি করা হয়েছে ম্যাডাম। ঠিক আছে, চিন্তা করো না, বিষয়টা আমি দেখছি। মিথিলা কলটা কেটে দিল। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আয়াফকে পাওয়ার জন্য তো সে এসব করছে। তার কি দোষ? অপরাজিতা মাঝে কেন এসে পড়ল? এই মেয়েটির মাঝে কি আছে যে আয়াফ কখনো মেয়েদের দিকে চোখ তুলে দেখেনি? সেই আয়াফ একটা মেয়েকে ভালোবাসে। শেষ করে দিব ওদের ভালোবাসা। শেষ করে দিব ওদের সাজানো ভালোবাসার কুঁড়েঘর। ল্যাপটপ নিয়ে বিছানায় বসেছে আয়াফ। দরকারি একটা ইমেইল রাতেই করতে হবে। অর্ধ খোলা জানালা দিয়ে কুকুরের আওয়াজ ভেসে আসছে। চায়ের কাপ হাতে অপরাজিতা রুমে প্রবেশ করতেই আয়াফ বলল, সাদাফ কোথায়? রুমের আছে। কেন? সাদাফের কি হয়েছে? ওর সাথে কথা বলছিলে? হ্যাঁ বলছিলাম। আমি ওর কথার কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। কি বলছিল আপনাকে? বলছিল আজ বড় একটা কাজ করতে যাবে। এটা করলে ওর জীবন পাল্টে যাবে। তবে নাকি আবার রিস্ক আছে। তখন আমি বললাম, কি রিস্ক? বলল, বাবা নাকি ওকে বাড়ি থেকে বের করে দিতে পারে বা ত্যাজপুত্র ঘোষণা করতে পার। এবার তুমি বলো এসবের মানে কি? অপরাজিতা খিলখিল করে হেসে উঠল। আয়াফ ল্যাপটপ বন্ধ করে দিয়ে হতবাক হয়ে তাকিয়ে রইল। অপরাজিতা এমন হাসির কারণ সে বুঝছে না। সে কি কোনো মজার কথা বলল নাকি? এভাবে হাসার কি হল? অপরাজিতা হাসি থামিয়ে বলল, সোজা তো আমাকে পেয়ে গেছেন। তাই বিরহ বুঝবেন না। তাই নাকি? তবে বুঝাও বিরহ কি। তাহলে আপনাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। তবেই বিরহ বুঝবেন। তোমাকে ছেড়ে থাকার মতো বিরহ আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। অপরাজিতা পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। আয়াফের চোখের ভাষা বুঝতে চেষ্টা করছে। লোকটি কতটা ভালোবাসে তাকে। আয়াফ কিছুটা ঝুঁকে এলো অপরাজিতা দিকে। অপরাজিতা ধীর কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? এভাবে ঝুঁকছেন কেন? বিরহ বুঝতে চাই না, ভালোবাসা বুঝতে চাই। অপরাজিতা চটজলদি উঠে দাঁড়িয়ে বলল, আমার কাজ আছে। রান্নাঘরে কত কাজ পড়ে আছে। আমি যাই। অপরাজিতা যেতেই আয়াফ শক্ত করে হাত ধরে পাশে বসাল। অপরাজিতা হাত ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বলল, হাতটা ছাড়ুন।
পালিয়ে কোথায় যাচ্ছ? পালিয়ে যাব কেন? আমি কি আপনাকে ভয় পাই যে পালাবো? তাই নাকি? বাক্যটি সম্পূর্ণ হতেই আয়াফ একদম ঝুঁকে এল। অপরাজিতা ভয়ে চোখ বন্ধ করে নিল। আয়াফের গরম নিঃশ্বাস এসে পড়ছে অপরাজিতার উপরে। অপরাজিতা পিটপিট করে চোখ খুলে তাকাল। আয়াফ পলকহীন দৃষ্টিতে তাকিয়ে হাসছে। অপরাজিতা ধাক্কা দিয়ে উঠে দাঁড়াল। আয়াফ কিছু বলার আগেই দ্রুত পায়ে রুমে থেকে বের হয়ে গেল। সিঁড়ি থেকে নামতে নামতে বিড়বিড় করল, বিয়ের আগে ছিল গম্ভীর আয়াফ, বিয়ের পর হয়েছে রোমান্টিক আয়াফ। রোমান্টিকতা এতটা বেড়ে গিয়েছে যে আমার বুকের ভিতর ধুকবুক করে। অপরাজিতা আনমনে সিঁড়ি থেকে নামছে। ঠোঁটের কোণে মৃদু হাসি। সাদাফ সিঁড়ি থেকে নামতে নামতে অপরাজিতাকে দুবার ডাকল। অপরাজিতা ভাবনায় এতটা ডুবে ছিল। সাদাফের ডাক কানে গেল না। সাদাফ দ্রুত এসে অপরাজিতার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়াকে নিয়ে আর কত ভাববে? আমাকে নিয়ে একটু ভাবো। অপরাজিতা থমকে দাঁড়াল। পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে সাদাফকে দেখে নিল। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমি কখন তোমার ভাইয়াকে নিয়ে ভাবলাম? তোমার ভাইয়াকে নিয়ে ভাবা ছাড়া আমার আরও কাজ আছে। মিথ্যা বলতে হবে না। ভাবনার জগতে ডুবে একা একা হাসছিলে। কি ভাবো তুমি? আমি বুঝি না। হ্যাঁ, খুব বোঝো দেখছি। তা কোথায় যাচ্ছ? সাইতুনদের বাড়ির দেখা করতে যাচ্ছি। কি? হামিদ আঙ্কেল খুন করে দিবে তোমাকে? আর বড় কথা হলো তিনি ব্যাপারটা এখনো বাবাকে জানাননি। বাবা জানলে কি হবে? সাইতুনের সাথে কথা বলতে পারছি না। দেখা হচ্ছে না। কিছু একটা করতে হবে। সাদাফ এমন করা ঠিক হবে না। ঠিক ভুল জানি না। তবে আমি যাচ্ছি। আমার কথা শুনে যাও। পাগলামি করো না। অপরাজিতা বলা কথাটা না শুনে সাদাফ দ্রুত পায়ে বের হয়ে গেল। অপরাজিতা চিন্তিত মুখে দাঁড়িয়ে রইল। হঠাৎ করে টেলিফোন বেজে উঠল। অপরাজিতা ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে মেলি কণ্ঠস্বরে বলে উঠল, তোমাদের রেস্টুরেন্টে আমি আগুন লাগিয়ে দিয়েছি। আমার ইচ্ছা ছিল তোমাকে পুড়িয়ে মারা। তবে তোমার ভাগ্য ভালো, তুমি বেঁচে গিয়েছ। কিন্তু পরের বার আর বাঁচবে না। আসমান জুড়ে ক্ষুদ্র নক্ষত্র। ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত সাইতুনের রুম। বারান্দায় থাকা দরজাটা সম্পূর্ণ খোলা। বিছানায় কোণে সাইতুন শুয়ে আছে। বালিশে মুখ গুজে চোখের পানিতে বালিশ প্রায় ভিজিয়ে দিয়েছে। খোলা জানালা দিয়ে বাইরে হিমশীতল বাতাস ঘরে প্রবেশ করছে। হঠাৎ করে কিছু পড়ে যাবার শব্দ। বিছানায় উঠে বসল। বুকটা ধুকবুক করে উঠল। ধীর পায়ে নামল। বিছানায় থেকে একটু একটু করে এগিয়ে গেল বারান্দায়। একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে সাইতুনের পিঠ থেকে শীতল শিহরণ বয়ে গেল। মুখের দিকে অন্ধকার থাকার কারণে মানুষটিকে চিনতে পারল না। সাইতুন চিৎকার দিতে যাবার আগেই লোকটি দ্রুত এসে মুখ চেপে ধরল। সাইতুন লোকটির স্পর্শ পেয়ে মানুষটি চিনতে পারছে। সাইতুন গলা দিয়ে কথা বের হচ্ছে না। উৎফুল্ল হয়ে বলল, তুমি এত রাতে এখানে? ভিতরে চলো। তোমাকে আমাকে এভাবে তোমাদের বাড়ির দারোয়ান দেখলে তোমার বাবা আমাকে খুন করবে। সাইতুন শক্ত করে সাদাফের হাত ধরে ভিতরে নিয়ে এলো। রুমের লাইট অন করে দিয়ে বলল, এতটা রিস্ক নিয়ে কেন আসতে গেলেন? তোমাকে এক নজর দেখব তাই। আমার হয়তো এই জীবনে আপনাকে পাওয়া হবে না। এতটা ভেঙে পড়লে কিভাবে হবে? আমি আছি তো। সব ঠিক করে দিব। সাইতুন উত্তর দিল না। সাদাফ আগের হাসি খুশি থাকা সাইতুনের দিকে তাকাল। চুলগুলো এলোমেলো হয়ে আছে। মুখটা শুকিয়ে গেছে। চোখগুলো লাল আর ভেজা। হয়তো সে আসার আগেও কান্না করছিল। সাদাফের নিজেকে অসহায় লাগছে। কি করবে সে? এভাবে আর কতদিন? সাদাফ অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি চিন্তা করো না। এই জীবনে তুমি আমার হবে আর আমি তোমার। এতদূর যখন এসেছি, তবে বাকি পথও পাড়ি দিতে পারব। সাইতুন মাথা নাড়িয়ে সম্মতি দিল। চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু। সাদাফ অশ্রু মুছে দিয়ে বলল,
আমাকে যেতে হবে। একটু থেকে গেলে কি ক্ষতি হবে? সাদাফের পা থমকে গেল। সাইতুনের মায়া ভরা মুখটার দিকে তাকিয়ে বলল, তোমায় নিয়ে স্বপ্ন দেখা ভালোবাসার কুঁড়েঘর আমি একদিন ঠিক বাঁধব। রাতের স্নিগ্ধ বাতাসে উঠছে খোলা চুলগুলো। রুমের লাইটগুলো সব বন্ধ হয়ে আছে। অপরাজিতা নিজেই বন্ধ করে দিয়েছে। বারান্দায় দাঁড়িয়ে দূরে লাইটগুলোর দিকে তাকিয়ে আছে। মেয়েটির বলা কথা কানে বাজছে। প্রভার কথা ভীষণ মনে পড়ছে। ইচ্ছা করছে জড়িয়ে ধরে কান্না করতে। কতটা দিন দেখা হয় না, তাই না? অপরাজিতা চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। অপরাজিতা চোখের পানি মুছে মন শান্ত করে বলল, আপু, যে ব্যক্তির জন্য আমি তোমাকে হারিয়েছি, আমি তাকে ঠিক খুঁজে বের করব। যার জন্য আমার জীবনে এত বড় একটা ঝড়ে এসেছিল, তাকে তো আমি এমনি এমনি ছেড়ে দিব না। দরজা খোলার আওয়াজ। অপরাজিতা ওড়না দিয়ে চোখটা ভালো করে মুছে নিল। পায়ের আওয়াজ এসে থামল অপরাজিতার পিছনে। অপরাজিতা মাথা ঘুরিয়ে তাকাল। পিছনে থাকা মানুষটি যে আয়াফ, এটা সে জানে। অপরাজিতা লক্ষ্য করে দেখল, আজকাল আয়াফ আশেপাশে থাকে, সে যেন অনুভব করতে পারে। অপরাজিতা আনমনেই মৃদু হাসল। আয়াফ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে অপরাজিতার দিকে। চাঁদের আলোয় আয়াফের মুখটা ভীষণ সুন্দর লাগছে। অপরাজিতা ইচ্ছা করছে এভাবে তাকে দেখে যেতে। অপরাজিতা পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াফের দিকে। আয়াফ কিছুটা ঝুঁকে এসে অপরাজিতার চোখের দিকে তাকিয়ে বলল, কান্না করছিলে? আ আ আমি? কেন? এখানে তুমি ছাড়া কি আরো কেউ আছে? অপরাজিতা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। আয়াফের ভ্রু নাচিয়ে বলল, কান্না করছিলে কেন অপরাজিতা? অপরাজিতা উত্তর না দিয়ে দ্রুত পায়ে রুমে চলে গেল। আয়াফ ভীষণ অবাক হয়ে অপরাজিতার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। অপরাজিতার এমন অদ্ভুত আচরণের মানে খুঁজছে আয়াফ। একটু আগেও সে অপরাজিতাকে হাসি মুখে দেখছিল। তাহলে হঠাৎ করে কি হল? তাৎক্ষণিক মিথিলার কথা মনে পড়ল। তবে কি মিথিলা কিছু বলেছে? মিথিলা মেয়েটি কেন এসেছে? মেয়েটির জন্য সবথেকে কাছের বন্ধুকে হারিয়েছি, যে বন্ধুকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি। সেই বন্ধুর সাথে চলতি পথে দেখা হলেও কথা বলা হয় না। আয়াফ মনটা খারাপ হয়ে গেল। আদিবের কথা মনের মাঝে উকি দিয়ে উঠল। চোখের সামনে ভেসে উঠল আদিবের সাথে কাটানো মুহূর্তগুলো। রুম থেকে অপরাজিতার কোনো শব্দ না পেয়ে আয়াফ ভিতরে গেল। অপরাজিতা বিছানায় শুয়ে পড়ছে। আয়াফ গিয়ে অপরাজিতার পাশে শুয়ে পড়ল। অপরাজিতা এমন চুপচাপ থাকা আয়াফের ভালো লাগছে না। আয়াফ মিহি কণ্ঠে ডাকল, অপরাজিতা, ও আমার অপরাজিতা ফুল। অপরাজিতা চোখ বন্ধ করেছিল। আয়াফের মুখে অপরাজিতার ফুল নামটা শুনে দ্রুত চোখে মেলে তাকাল। আয়াফ একটানে অপরাজিতাকে নিজের বুকে নিয়ে এলো। এলোমেলো হয়ে থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমার অপরাজিতা ফুলের কি মন খারাপ? অপরাজিতা হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। আয়াফকে এতটা কাছে থেকে দেখে সব ভাষা যেন সে ভুলে গেছে। আয়াফের চোখের দিকে তাকিয়ে অপরাজিতা দেখছে। আয়াফের চোখে তার জন্য কতটা ভালোবাসা। অপরাজিতা এক নিমিষেই ভুল গেল সবকিছু। চাঁদের আলোয় রুমটা কিছুটা আলোকিত হয়ে আছে। আয়াফ মিহি সুরে বলল, বলো না, কি হয়েছে? আমি কি কোনো ভুল করছি? আপনি কিছু করেননি। তাহলে চঞ্চল স্বভাবের অপরাজিতার নিশ্চুপ হবার কারণ কি? আপুর কথা মনে পড়ছে। আমার ভীষণ ইচ্ছা করে আপুকে জড়িয়ে ধরতে, আপুর সাথে কথা বলতে। আমি জানি এটা কখনোই সম্ভব না। তবে এই ইচ্ছা কোনো মানে নেই। আমাদের ছোট জীবনে আমার কত কিছু ভাবি, কত স্বপ্ন দেখি, কত ইচ্ছা সাজিয়ে রাখি। সব কি পূরণ হয়? সবকিছু কখনোই পূরণ হয় না। কোনো না কোনো একটা ইচ্ছা অপূর্ণ থেকে যায়। অপরাজিতা মাথা নাড়াল। আয়াফ মৃদু হেসে বলল, ছাদে যাবে? এতরাতে ছাদে কেন? আজ কি সুন্দর চাঁদ উঠেছে। চলো চন্দ্রবিলাস করি। আমি একটা ভুল করছি। আয়াফ উঠে বসল।
রুমে লাইট অন করে এসে সোজা অপরাজিতাকে কোলে তুলে নিয়ে বলল, আমার অপরাজিতা ফুল করে না কখনো ভুল। অপরাজিতা খিলখিল করে হেসে উঠল। আয়াফুর সাথে হাসল। অপরাজিতা কোলে নিয়ে ছাদের দিকে পা বাড়াল। ঘড়ির কাঁটায় রাত 12টা। চারদিক নিশ্চুপ হয়ে আছে। ব্যস্ত শহরটা একদম শান্ত। গভীর ঘুমে আচ্ছন্ন গোটা শহর। হিম বাতাসটা শরীরের শিহরণ জাগিয়ে তুলছে। অপরাজিতা আর আয়াফ দাঁড়িয়ে আছে। ছাদের রেলিংয়ের একদম আছে। আকাশের রূপার থালার মতো চাঁদটা চমৎকার সুন্দর লাগছে। অপরাজিতা সামনের দিকে তাকিয়ে আছে। আর আয়াফ তাকিয়ে আছে অপরাজিতার দিকে। অপরাজিতা আর চোখে আয়াফকে দেখে বলল, কি দেখছেন? দেখছি আমার সুন্দরী বউকে। তাই না? শুনুন আয়াফ রহমান। জি বলুন মিসেস অপরাজিতা রহমান। সাদাফ একটা মেয়েকে ভালোবাসে। কিন্তু মেয়েটির বাবা সাদাফকে মানতে চাইছে না। সাদাফ ভালোবাসে। এটা সত্যি নাকি মজা করছো? সত্যি বলছি। সাদাফ তো মেয়েটাকে তুলে নিয়ে আসতে চাইছিল, কিন্তু আমি বারণ করছি। গাধা একটা, মাথায় কোনো বুদ্ধি নেই। মেয়েটিকে তুলে নিয়ে না এসে মেয়ের বাবাকে রাজি করতে হবে। অপরাজিতা, তুমি মেয়েটিকে জানো? হ্যাঁ। মেয়েটির নাম সাইতুন। কি? সাইতুন সাইদের একমাত্র বোন, হামিদ সাহেবের একমাত্র মেয়ে। সেই সাইতুন নাকি? জি, সেই সাইতুন। সাইদ আমাকে অনেকবার কিছু বলতে চাইছিল, কিন্তু সাইতুন আর সাদাফ বলতে দিত না। এবার আমি সবটা বুঝতে পারছি। ঠিক আছে, চিন্তা করো না। ভাই যখন ভালোবেসেছে, ওর ভালোবাসার মানুষটাকে ওর হাতে তুলে দিব। এতে যাই হোক না কেন, আমি জানতাম আপনি রাজি হবেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। ধন্যবাদ দিতে চাও? তবে একটা কাজ করো। ধন্যবাদ দিতে হলে আবার কি কাজ করতে হয়? পিচ্ছি মেয়ে, কিছু জানো না। ধন্যবাদ দিতে হলে আমাকে কেউ কখনো কাজ করায়নি, তাই আমি জানি না। আপনি বলুন কি কাজ করতে হবে? আমাকে চুমু দাও, এটাই আমার জন্য ধন্যবাদ হবে। অপরাজিতা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। জীবনে প্রথম এমন ধন্যবাদের ঘটনা শুনছে। আয়াফ ঝুঁকে এলো। অপরাজিতা দুকদম পিছনে গেল। আয়াফ কোমর চেপে ধরে কাছে টেনে বলল, ধন্যবাদ দিবে না? তুমি তো বললে ধন্যবাদ দিতে চাও। আ আ আপনি আমার কাছে এলে এতটা নার্ভাস হয়ে যাও কেন? এতটা কাছে আসলে যদি এমন হয়, তবে বাচ্চা নেওয়ার প্ল্যান করলে তুমি তো বেহুশ হবে। লজ্জায় রাঙা হয়ে গেল অপরাজিতা মুখমণ্ডল। আয়াফের গরম নিঃশ্বাস এসে পড়ছে অপরাজিতার মুখে। অপরাজিতা মাথা নিচু করে নিল। আয়াফ তাকে কি লজ্জা দিয়ে মারতে চাই? এতটা লজ্জা কেন দেয়? তিনি কি লজ্জায় রাঙা অপরাজিতাকে দেখতে পছন্দ করেন? ঘড়ির কাঁটায় রাত 2টো ছুঁই ছুঁই। স্নিগ্ধ বাতাস বইছে চারিপাশে। ছাদের থাকা দোলনায় বসে আছে দুজনে। চাঁদের আলোয় একে অপরের সাথে বসে চন্দ্রবিলাস করছে। অপরাজিতা হৃদস্পন্দন তীব্র হয়ে আছে। ভুকভুক করছে বুকের ভিতরটা। দুজনের মাঝে নীরবতা। কিছু সময় মৌনতা কাটিয়ে অপরাজিতা বলল, একটা কথা জিজ্ঞাসা করব। আয়াফ নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার আবার কিছু জিজ্ঞাসা করতে পারমিশন লাগবে নাকি? আমার জন্য পারমিশন লাগবে না, তাই তো? হ্যাঁ অবশ্যই। আমার বউ আমাকে প্রশ্ন করবে, এতে পারমিশনের কি আছে? আদিব স্যার আর আপনার মাঝে কি হয়েছে ছিল? অপরাজিতা মুখে এমন কথায় আয়াফ ভালোভাবে ঘাড় ঘুরিয়ে অপরাজিতাকে দেখল। কিছু সময় মৌনতা বজায় রাখল। তারপর উঠে দিয়ে দাঁড়ালো ছাদের রেলিংয়ের কাছে। গোটা শহর জুড়ে নীরবতা বিরাজ করছে। দূরে থাকা কুকুরগুলো একটু পর পর ডেকে উঠছে। অপরাজিতা উঠে দিয়ে আয়াফের কাঁধে হাত রেখে বলল, আমার এমন প্রশ্ন করা উচিত হয়নি। আমি দুঃখিত। আয়াফ ঘুরে অপরাজিতার দিকে তাকাল। অপরাজিতার দিকে তাকিয়ে হাজারো কথা চিন্তা করছিল। আয়াফ রহমানও প্রেমে পড়েছিল। কথাটা ভেবে মৃদু হাসল।
অপরাজিতা মুখে নিজের দুহাত রেখে বলল, প্রশ্ন করা উচিত। তোমার মনে প্রশ্ন আসতেই পারে। তোমার জানা উচিত। আর সব কথা শোনার পর তুমি এটাও বুঝতে পারবে কতটা ভয়ঙ্কর আর খারাপ একজন মানুষ মিথিলা জাহান। তাহলে বলুন, কি এমন হয়েছিল যার জন্য এতটা কাছের বন্ধুকে হারাতে হয়েছিল? গোটা শহর জুড়ে নিস্তব্ধতা। আয়াফ গিয়ে দোলনায় বসল। আয়াফ আর আদিবের সেই বিচ্ছেদ হয়ে যাওয়া খারাপ মুহূর্ত। আয়াফের মনে মধ্যে এতদিন ধরে জমা দিয়ে রাখা অতীতটা কল্পনা করে বলতে শুরু করল। অতীত। কলেজের নতুন একাডেমিক ভবনে আজ অনুষ্ঠান আছে। সারারাত জেগে চমৎকার ডিজাইনিং উপস্থাপন করবে আয়াফ আর আদিব। সকলের সামনে নিজেদের ডিজাইনিং তুলে ধরবে। কলেজ ক্যাম্পাস ছাত্র ছাত্রীরা নিজেদের ডিজাইনিং নিয়ে নতুন ভবনের দিকে যাচ্ছে। আয়াফ দাঁড়িয়ে আছে কলেজের গেটে। অপেক্ষা করছে প্রিয় বন্ধু আদিবের। বিগত কতটা বছর দুজনে একসাথে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছে। হঠাৎ আয়াফ নিজের নামটা শুনতে পেল। পিছন থেকে কোনো মেয়ের কণ্ঠস্বরে নামটা ভেসে আসছে। আয়াফ বিরক্ত হয়ে সামনেই তাকিয়ে রইল। কণ্ঠস্বরটি তার খুব চেনা। মেয়েটিকে তার পছন্দ না। তারপর মেয়েটি কেন তার পিছনে পড়ে থাকে? আয়াফ ডাকটা শুনেও না শোনার ভান করে সামনের দিকে এগিয়ে যেতেই মেয়েটি এসে হাত ধরে বলল, কত সময় ধরে ডাকছি, শুনতে পাওনি নাকি? আমি একটু ব্যস্ত আছি, তাই শুনতে পাইনি। তোমার সাথে আমার কিছু কথা ছিল আয়াফ। মিথিলা, আমি তো বলছি আমি ব্যস্ত আছি। তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? একবার আমার কথা শুনে তারপর যা ইচ্ছা বলো। আয়াফ কোনো কথা না শুনেই মিথিলার থেকে হাতটা ছাড়িয়ে নিল। দ্রুত পায়ে সামনে এগিয়ে যেতে মিথিলা আবার এসে সামনে দাঁড়াল। হাঁটু গেড়ে বসে হাতে থাকা ফুলটা এগিয়ে দিয়ে বলল, তোমার আমি ভীষণ ভালোবাসি। সারাজীবন তোমার সাথে কাটাতে চাই। তোমার ভালোবাসে আমি সম্মান করি। তবে আমি তোমাকে ভালোবাসি না। তোমার আমাকে ভালোবাসতে হবে আয়াফ। মিথিলা বেশ শক্ত করে কথাটি বলছিল। আয়াফ কোনো পাত্তা দিল না। দ্রুত পায়ে গাড়িতে উঠে বসল। রওনা দিল আদিবের বাড়ির উদ্দেশ্যে। মিথিলা কলেজে গেটে বসে আছে। পাশে থেকে হেঁটে যাওয়া মানুষগুলো একনজরে তার দিকে তাকিয়ে যাচ্ছে। মিথিলা হাতে থাকা ফুলটা ছিঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে উঠল। আশেপাশে থাকা লোকজন অদ্ভুত দৃষ্টিতে দেখছে মিথিলার কর্মকাণ্ড। গাড়ি এসে থামল আদিবের বাড়ির গেটে। আয়াফ দ্রুত পায়ে ভিতরে ঢুকে গেল। দরজায় কলিং বেল দিতেই আদিবের আম্মু দরজা খুলে দিল। আয়াফ হাসি মুখে বলল, আন্টি, আদিব কোথায়? আদিব তো একটু আগেই বের হয়ে গেল। বলছিল এয়ারপোর্টে যাচ্ছি। এয়ারপোর্টে কেন? বলছিল একটা জরুরি কাজে কলেজে থেকে নাকি পাঠাচ্ছে। কোথায় আমাকে তো একবারও বলল না। তোমাকে দেওয়ার জন্য একটা চিঠি দিয়ে গেছে। তুমি ভিতরে এসে বসো, আমি নিয়ে আসছি। আন্টি, চিঠি পড়ে নিব, আগে আমাকে এয়ারপোর্টে যেতে হবে। আয়াফ কথাটি বলে দ্রুত গাড়িতে এসে বসে পড়ল। ঝড়ের গতিতে গাড়ি ড্রাইভ করছিল। এই প্রথম এতটা দ্রুত গাড়ি ড্রাইভ করছিল। লক্ষ্য একটাই, আদিবের সাথে দেখা করতে হবে। 30 মিনিট রাস্তা 20 মিনিট পাড়ি দিয়ে এয়ারপোর্টে এসে থামল গাড়ি। আয়াফ গাড়ি থেকে নেমে ভিতরে দৌড়ে গেল। তবে ততক্ষণ অনেকটা দেরি হয়ে গেছে। আয়াফ এয়ারপোর্টে বসে আদিবকে কল দিল। আদিব কল রিসিভ করল না। আয়াফ চুপচাপ বসে কাটিয়ে দিল সারা বেলা। আয়াফ একনাগাড়ে কথাগুলো বলে থামল। অপরাজিতা এত সময় মৌন ছিল। আয়াফের কথা থামতেই বলল, এখানে মিথিলার কি দোষ? সে আপনাকে ভালোবাসে এটা বলেছিল। কাউকে ভালোবাসা তো অপরাধে না। ভালোবাসা পবিত্র, ভালোবাসা সুন্দর। তবে কিছু মানুষ এটার সুযোগ নিয়ে খারাপ কাজ করে। আমি এই কথা মিথিলাকে না দেখলেই জানতাম না। বুঝতাম না যে একটা মানুষ নিজের স্বার্থের জন্য ভালোবাসার নাটক করে। অপরাজিতা মৌনতা বজায় রাখল। দুজনের মাঝে আবারও নীরবতা। আয়াফ মাথা রাখল অপরাজিতার কোলে। অপরাজিতা নিজের হাতটা আয়াফের মাথায় রেখে বলল, আপনার কি খারাপ লাগছে?
জানো অপরাজিতা, জীবনে একটা ভালো বন্ধু থাকা উচিত। অনেক সময় এমন হয় সে বন্ধু থাকে না, ভাই হয়ে যায়। আদিব স্যার, যদি মাফ চাই তাহলে মাফ করবেন। মাফ তো অনেকে আগেই করে দিয়েছি, কিন্তু বুকে জমা থাকা অভিমানে আর এক হয়ে ওঠা হয়নি। আদিব স্যারের লেখা যাওয়া চিঠি কি আপনি নিতে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। অপরাজিতা মৌনতা বজায় রাখল। আয়াফ দীর্ঘ শ্বাস নিল। তারপর বলল, আমাদের সবার জীবনে পরিবারের পর একটা বন্ধু বা বান্ধবী থাকে, যাকে নিজের পরিবারের সদস্য মনে হয়। তার সাথে আমরা অনেকটা পথ চলি, ভালো খারাপ সবসময়ই সে পাশে থাকে। তাই তো কথায় আছে, একজন ভালো বন্ধু লাইব্রেরির সমান। বিকাল ৫টা বাজতেই আয়াফের ফোনটা বেজে উঠল। আয়াফ ফোন স্ক্রিনে বাবার নামটা দেখল, কিন্তু ফোনটা রিসিভ করল না। হঠাৎ মনে পড়ল আদিবের চিঠির কথা। আয়াফ আবারও গাড়িতে গিয়ে বসে পড়ল। ধীর গতিতে গাড়ি চালাচ্ছে। আদিব কেন চলে গেল? কি এমন হয়েছিল? আদিব তো কখনো এমন করে না। তাহলে আজ কেন করল? আয়াফের ভাবনায় গাড়ি এসে থামল আদিবের বাড়ির গেটে। আয়াফ চুপচাপ হেঁটে গিয়ে কলিং বেল বাজাল। কিছু সময় পর আদিবের মা দরজা খুলে দিলেন। আয়াফ মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, আন্টি চিঠিটা। ও দাঁড়াও বাবা, এখনই নিয়ে আসছি। তুমি ভিতরে বসো। চিঠিটা নিয়ে বাড়িতে যাব। বাবা বারবার কল করেছেন। ঠিক আছে, তুমি দাঁড়াও। আদিবের আম্মু ভিতরে চলে গেলেন। আয়াফ সদর দরজার দাঁড়িয়ে আছে। তিনি কিছুক্ষণ পর চিঠিটা নিয়ে এলেন। আয়াফের দিকে চিঠিটা বাড়িয়ে দিয়ে বললেন, তোমাদের মাঝে কি ঝগড়া হয়েছে? আমি জানি না কি থেকে কি হয়ে গেল, তবে মনে হয় আমি আবার আমার কাছের একজনকে হারিয়ে ফেললাম। আদিবের মা ফ্যালফ্যাল চোখে আয়াফের দিকে তাকিয়ে রইলেন। আয়াফের কথার অর্থ তিনি বুঝতে পারেননি। আয়াফ চিঠি নিয়ে বের হয়ে এলো। সাদা একটা খামের ভিতরে আছে চিঠি। আয়াফ গাড়ি চালাচ্ছে। অনবরত কলটা বেজে যাচ্ছে। ফোন স্ক্রিনে ভাসছে বাবা নামটা। আয়াফ কল রিসিভ করল না। চুপচাপ গাড়ি ড্রাইভ করে বাড়িতে ফিরল। সদর দরজা আসতেই মোশফেক রহমান এগিয়ে এলেন। ধমকের সুরে বলে উঠলেন, কোথায় ছিলে তুমি? আজ কলেজে এত বড় একটা অনুষ্ঠান ছিল। তোমার এমন কাজের কারণে এবারের অনুষ্ঠানে মিথিলা বিজয়ী হয়েছে। আমি এটা তোমার কাছে থেকে মোটেই আশা করিনি। আয়াফ বাবার কথার উত্তর না দিয়ে ভিতরে চলে গেল। কি উত্তর দিবে সে? বাবা কি বুঝবে প্রিয় বন্ধু হারানোর বেদনা? আয়াফ রুমে গিয়ে লাইট অন করে চিঠিটা খুলে পড়তে শুরু করল। প্রিয় আয়াফ, তুই আমার অনেক কাছের একজন বন্ধু। জীবনের অনেকটা সময় তোর সাথে কাটিয়েছি। ভালো খারাপ সবসময়ই আমি তোর পাশে ছিলাম। তোকে আমি গতকাল রাতে বলেছিলাম আমি মিতুকে পছন্দ করি। কিন্তু মিতু তোকে পছন্দ করে। তাই মিতুকে তোর জন্য দিয়ে গেলাম। সুখে থাকিস তোরা দুজনে। মিতুকে ভালো রাখিস। ইতি আদিব। চিঠিটা পড়ে আয়াফ স্তব্ধ হয়ে রইল। কারণ মেয়েটি মিতু ছিল না। মেয়েটি ছিল মিথিলা। আদিব সবটা ভুল বুঝছিল। তবে এত তাড়াতাড়ি কিভাবে বিদেশ গেল? পাসপোর্ট এতটা দ্রুত কিভাবে হয়ে গেল? আয়াফের ভাবনার মাঝে দরজায় কড়া পড়ল। আয়াফ মাথা তুলে দরজার দিকে তাকাল। মিথিলাকে দরজায় দেখে রাগে চোখগুলো লাল হয়ে গেল। মিথিলা রহস্যময় হাসি দিয়ে এগিয়ে এসে বলল, সরি আয়াফ। আমি জানি তুমি কষ্টে আছো। আমি তো তোমাকে ভালোবাসি। তোমার কষ্ট কিভাবে দেখব বলো? তোমার এমন কষ্ট দেখে আমার যে খুব কষ্ট হচ্ছে। তবে আমার মনে হয় সম্পূর্ণ ঘটনা জানার পর তোমার কষ্ট পাওয়া উচিত। সম্পূর্ণ ঘটনা মানে? হ্যাঁ, সম্পূর্ণ ঘটনা। আজকে যদি তোমার সাথে এই ভালোবাসার অভিনয় আমি না করতাম, তবে তোমরা বিজয়ী হয়ে যেতে। তাই তো এত কিছু করতে হয়েছে। তোমার দুর্বলতা তো আমি জানি। তুমি এগুলো কেন করেছ? আর আদিব তোমাকে মিতু কেন ভাবল? কারণ মিতু আর আমি একটা ডিজাইন করেছিলাম। আর আমি মিতুকে বলেছিলাম সেম ড্রেস পরার কথা।
যেটা তোমার গাধা বন্ধু আর তুমি জানো না। তাই আমাকে পিছন থেকে দেখে মিতু ভেবেছিল। আর বেচারা সবটা না জেনে ভুল বুঝে চলে গেল। আর তুমি গেলে ওকে খুঁজতে। আর এই সুযোগটাই আমার জন্য যথেষ্ট ছিল। কারণ তুমি থাকতে আমি কখনোই বিজয়ী হতে পারতাম না। তার মানে তুমি বিজয়ী হবার জন্য এই কাজ করেছ? অবশ্যই। বর্তমান। আয়াফ দম নিয়ে থামল। একনাগাড়ে কথাগুলো বলছিল। আয়াফ গল্পে মতো করে কথাগুলো বলছিল। অপরাজিতা বেশ মনোযোগী হয়ে কথাগুলো শুনছিল। অপরাজিতা উৎসুক চোখে তাকিয়ে বলল, এত ঘটনার পর আপনি আদিবের স্যারের সাথে কথা বলার চেষ্টা করেনি? হ্যাঁ করছি। যখন বিদেশে ছিল তখন কথা হয়নি। তবে আদিব যখন দেশে আসে, আমি নিজে গিয়েছিলাম ওর সাথে দেখা করতে। কিন্তু ও আমার সামনে পর্যন্ত আসেনি। তারপর আমি একটা চিঠি লিখে সবটা আদিবকে জানিয়েছিলাম। তারপর দুজনের কথা হয়নি। চিঠিটা আদিব পেয়েছিল কি না জানি না। কিন্তু তোমাকে যখন ব্রাঞ্চে ভর্তি করতে গিয়েছিলাম ওর সাথে আমার কথা হয়েছিল। তবে সেটা অভিভাবক হিসাবে একজন মানুষ আর স্যারের মাঝে যা কথা হয়, সেসব কথা হয়েছিল। পুরানো কোনো কথায় আমরা দুজন তুলিনি। মিথিলা আপু ভীষণ চালাক আর স্বার্থপর একজন মানুষ। দেশে ফিরে এসেছে তার মানে কোনো মতলব আছে। মিথিলা জাহান স্বার্থ ছাড়া কাজ করে না। নিশ্চয় কোনো কাজে এসেছে। চিন্তা করবেন না। আমার নামও অপরাজিতা রহমান। আমার সাথে লাগতে আসলে বুঝিয়ে দিব। কি বুঝিয়ে দিবে? আমি কে? তাই নাকি? পারবে তো? কি মনে হয়? আমার বিশ্বাস আছে তুমিই পারবে। চলুন রুমে যায়। রাত শেষ হতে চলল। রুমে যেতে হবে না। বাকি রাতটা ছাদে কাটাব। আয়াফ বাক্যটা শেষ করে অপরাজিতা কোলে মাথা রাখল। দোলনা বসে থাকা অপরাজিতা হাত ছুঁয়ে দিল আয়াফের মাথায়। আয়াফ চোখ বন্ধ করে বলল, তোমার সাথে আছি, খুবই ভালো আছি, আনন্দে আছি। কিন্তু কখনো যদি হঠাৎ ভাবি যে তোমাকে ছাড়া একা থাকতে হবে, তখন আমার সম্পূর্ণ শরীর কেঁপে ওঠে। চারপাশ থেকে ছুটে চলা গাড়ির শব্দে সাইদের ঘুম ভাঙল। হাসপাতাল করিডোরে তখনও নীরবতা। হাত দিয়ে ঘাড়ে চাপ ধরল। ঘাড়টা ভীষণ ব্যথা করছে। ঠিকমতো ঘুমটাও হয়নি। সাইদ উঠে দাঁড়াল। চারিদিকে চোখ ঘুরিয়ে দেখে নিল। ধীর পায়ে এগিয়ে গেল কেবিনে। বেডে শুয়ে থাকা মেয়েটি ঘুমিয়ে আছে। সাইদ কেবিনের বন্ধ জানালা খুলে দিল। রোদের আলো এসে পড়ল মেয়েটির মুখের উপরে। সাইদ দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। সারারাত করিডোরের বেঞ্চে বসে নিজের এখন হাসপাতালের ভর্তি হবার মতো অবস্থা। তারপর বাড়িতে কি হচ্ছে আল্লাহ মালুম। সাইদের ভাবনায় কেবিন থেকে কথা বলার শব্দ শোনা গেল। সাইদ মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকাল। চোখটা লাল হয়ে আছে। পকেট থেকে টিস্যু বের করে মুখটা মুছে নিল। ধীর পায়ে বের হয়ে এলো। ওয়াশরুম থেকে বের হতেই বেডের দিকে চোখ পড়ল। মেয়েটি চোখ মেলে তাকিয়েছে। ডক্টর মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করেছেন। তবে মেয়েটি চোখের পলক ফেলছে। তবে কোনো কথার উত্তর দিচ্ছে না। সাইদ ডক্টরের কাছে গিয়ে মিহির স্বরে বলল, পেশেন্টের কি অবস্থা? দেখুন, আমার মনে হয় পেশেন্ট বাকশক্তি হারিয়ে ফেলেছেন। আপনি কি বলছেন ডক্টর? এভাবে রিয়েক্ট করবেন না। আমার কথাটি শুনুন। আমি আমার ধারণা থেকে কথাটি বলেছি। তবে আমি কিছু টেস্ট করব, তারপর শিওর জানা যাবে। যা করবেন দ্রুত করুন। আমি সকল ব্যবস্থা করছি। এমনিতে যা দেখলাম মেয়েটির সবকিছু নরমাল আছে। তবে সে কোনো কথা বলছে না। ডক্টর, আপনি সকল টেস্টের করার ব্যবস্থা করুন। ঠিক আছে। ডক্টর কেবিন থেকে বের হয়ে গেল। সাইদ এগিয়ে দিয়ে চেয়ারে বসল। মেয়েটি মাথা ঘুরিয়ে সাইদের দিকে একবার তাকাল। সাইদ নরম কণ্ঠে বলল, আপনার নাম কি? মেয়েটি উত্তর দিল না। সাইদ আবারও বলল, আপনার কি ক্ষুধা লাগছে? মেয়েটি কোনো উত্তর দিল না। সাইদ উঠে দাঁড়াল। গটগট করে কেবিন থেকে বের হয়ে এলো। কেবিন বাইরে এসে করিডোরে বেঞ্চে বসে ভাবতে শুরু করল।
মেয়েটি যদি কথা না বলে তাহলে তার পরিচয় কিভাবে জানব? আচ্ছা, আমি থানায় যাই। পুলিশ তদন্তে তো লাশ নিয়ে গেছে। মেয়েটির বাড়ি কোথায়? মেয়েটি নাম কি? মেয়েটি পরিবারে কে আছে? নাকি কেউ নেই? সবকিছু জানতে হবে। সাইদ ভাবনায় ডক্টর এসে বলল, মেয়েটির টেস্টের ব্যবস্থা করা হয়েছে। ওকে ডক্টর। ডক্টর কেবিনে চলে গেলেন। সাইদ দ্রুত পায়ের সামনে এগিয়ে গেল। সাইদের মনে মনে মেয়েটির জন্য চিন্তা হচ্ছে। মেয়েটিকে একা ফেলে আসলে কি হতো? এটা কি ভালো হতো নাকি খারাপ? কোনো ভাগ্য মেয়েটির এসে তার কপালে জুটছিল। খুব দ্রুত বাড়িতে যাওয়ার কথা ছিল। তবে মেয়েটিকে তো একা ছাড়া যাচ্ছে না। মেয়েটিকে তার পরিবারের কোনো সদস্যের হাতে তুলে দিতে হবে। তারপর বাড়িতে ফিরে সাদাফ আর সাইতুনের ব্যাপারে বাবার সাথে কথা বলতে হবে। তিনি যদি রাজি না হন, তবে বাধ্য হয়ে বোনকে নিয়ে পালাতে হবে। আমি হয়তো পৃথিবীতে প্রথম ভাই হব যে তার বোনকে বাড়ি থেকে নিয়ে পালাবে। বোনের তুলে দিবে তার ভালোবাসার মানুষটির হাতে। সত্যি ভাগ্য কত অদ্ভুত কিছু দেখায়। কত অদ্ভুত ঘটনা ঘটে এই ভাগ্যে। পিটপিট করে চোখ মেলে তাকালো অপরাজিতা। সকালের রোদের আলো চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেছে। অপরাজিতা চোখে গেল ঘুমন্ত আয়াফের দিকে। ঘুমন্ত অবস্থায় কি সুন্দর দেখতে লাগছে। গতকাল রাতটা ছাদে কেটে গেল। তবে সুন্দর ছিল মুহূর্তটা। অপরাজিতা কথাগুলো ভেবেই মৃদু হাসল। কয়টা বাজে দেখা দরকার। কিন্তু ফোনটা তো রুমেই আছে। সকালের নাস্তা তৈরি করতে হবে। কতটা দেরি হয়ে গেল। ইস, আজ শাশুড়ি মায়ের বকুনি খেতে হবে। তারপর এসেছে জল্লাদি ননদ। এসব কথা ভেবে অপরাজিতা মিহি কণ্ঠে ডাকল, আয়াফ, আয়াফ শুনছেন? আয়াফ উত্তর দিলও না। অপরাজিতা মনে পড়ল আয়াফের কাছে নিশ্চয় ফোন আছে। ওনার পকেট হয়তো ফোন থাকবে। অপরাজিতা হাত বাড়াতেই আবার হাতটা গুটিয়ে নিল। এভাবে হাত দেওয়া উচিত হবে না। অপরাজিতা আবারও ডাকল, আয়াফ উঠুন তাড়াতাড়ি। আয়াফ নড়ে চড়ে উঠল। কিন্তু সম্পূর্ণ উঠল না। বরং অপরাজিতা ওড়না দিয়ে মুখটা ঢেকে নিল। অপরাজিতা বড় বড় চোখের ঘটনা দেখে ওড়না সরিয়ে নিয়ে রাগে গর্জে বলল, ঠিক আছে, উঠতে হবে। আমি আপনাকে ফেলে দিচ্ছি। আয়াফ চটজলদি উঠে বসল। নির্বিকার দৃষ্টিতে অপরাজিতার দিকে তাকিয়ে বলল, সকালবেলা কেন এমন অত্যাচার করছো গো বউ? আয়াফের এমন কথায় অপরাজিতার কিছুক্ষণ তাকিয়ে রইল। আয়াফ চোখ মুছতে মুছতে বলল, বরকে ভালোবেসে ঘুম থেকে উঠাতে হয় জানো না? ভালোবাসা রুমের করতে হয়। আপনি হয়তো ভুলে গেছেন আমরা দুজনে ছাদে আছে। তাড়াতাড়ি নিচে চলুন। আশেপাশে মানুষেরা তাদের ছাদে উঠলে আমাদেরকে দেখবে। অপরাজিতা ভীষণ অবাক লাগে। আয়াফ নামক মানুষটি যেন ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রকম হয়ে যায়। অপরাজিতার কপালের লেপ্টে থাকা চুলগুলো আয়াফ হাত দিয়ে সরিয়ে দিল। আয়াফ কানে ফিসফিস করে বলল, একবার মুখে বলো না বউ। তুমি আমাকে ভীষণ ভালোবাসো। অপরাজিতা চটজলদি উঠে দাঁড়াল। দ্রুত পায়ে এগিয়ে গেল ছাদের দরজার দিকে। আয়াফ তখনও দোলনায় বসে আছে। অপরাজিতা পিছন ফিরে তাকাল। ঠোঁটের কোণে মৃদু হাসি। আয়াফ মৃদু হেসে বলল, তোমার চোখ দেখে মন পড়তে শিখেছি। ভালোবাসার মায়াজালে আমি আবদ্ধ হয়েছি। অপরাজিতা খিলখিল করে হেসে উঠে বলল, নিচে আসুন। বাকি রোমান্টিকতা না হয় রুমেই দেখাবেন। সত্যি? অপরাজিতা উত্তর দিল না। দ্রুত পায়ে নিচে চলে এলো। আয়াফ ছাদের রেলিংয়ের ধরে দাঁড়িয়ে আছে। রোদের কিরণ চারিদিকে ছড়িয়ে পড়ছে। সাদা মেঘগুলো আকাশের উড়ে বেড়াচ্ছে। পাখিরা নীড় ছেড়ে উড়ে যাচ্ছে খাবারের খোঁজে। স্নিগ্ধ বাতাস বইছে চারিপাশে। আয়াফ আকাশের দিকে তাকাল। মনের ভিতর থেকে একটি কথা বের হয়ে এলো। আজ সত্যি মনে হচ্ছে। দুঃখের পরে যে সুখ আসে এটা সত্যি মনে হচ্ছে। খোলা জানালা দিয়ে ফুরফুরে হাওয়া প্রবাহিত হচ্ছে। বাইরের দিকে সাইতুন একদৃষ্টিতে তাকিয়ে আছে। দূরে ছুটে চলা গাড়ির শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে।
রোদের সোনালি আলোয় ঝলমল করছে রুমটা। সাইতুনের দৃষ্টি সামনে যতদূর সম্ভব। হঠাৎ দরজায় কড়া পড়ল। সাইতুন ঘাড় ঘুরিয়ে তাকল। রাশেদা বেগম খাবার প্লেট হাতে রুমে প্রবেশ করলেন। ধীর পায়ে এগিয়ে গেলেন সাইতুনের দিকে। সাইতুন শান্ত হয়ে বসে আছে। রাশেদা বেগম মেয়ের মাথায় হাত রেখে বললেন, নিজেকে এভাবে কষ্ট দিও না। এভাবে একটানা না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। নিজেকে এভাবে শেষ করে দিও না। আমাদের কথা একটু ভাবো। তোমাদের কথা মতো তো সব করছি। আর কি করব বলো? খাবারটা খেয়ে নাও। আর খাবার খেয়ে আমি ঔষধ দিচ্ছি, খেয়ে নিবে। আমি একদম সুস্থ আম্মু। আমার কোনো ঔষধের দরকার নেই। জেদ করো না সাইতুন। তুমি জানো তোমার বাবার সিদ্ধান্ত উপর কারোর কোনো কথা চলবে না। অযথা জেদ করো না। বাস্তবতা মেনে নাও। তুমি প্লিজ যাও। আমার ভালো লাগছে না। আমি একা থাকতে চাই। মেয়ে কোনো পাত্তা দেয় না। ছেলেও কোনো খোঁজ দেয় না। তোমরা ভাই বোন মিলে কি শুরু করছো? গতকাল ভাইয়া বাড়িতে ফিরে আসেনি। তোমার ভাইয়ার কোনো খোঁজ খবর নাই। সে কোথায় আছে, কি করছে জানি না। চিন্তা করো না। চলে আসবে। নিশ্চয় বাবা কোনো বড় কাজে পাঠিয়েছেন। তিনি গোপনে আমার বিয়ে দিবেন, যাতে ভাইয়াও না থাকে। আসলে ভাইয়া থাকলে তো এসব কিছু হতো না, তাই না? তোমরা ভাই বোন আর তোমাদের বাবা সবাই মিলে বাড়িতে যুদ্ধ শুরু করো। যা ইচ্ছা করো। আমি কিছু বলবো না। রাশেদা বেগম রুম ত্যাগ করলেন। সাইতুনের মনে উকি দিল সাইদের কথা। ভাইয়া আবার কোথায় গেল? গতকাল রাতেই তো ফিরে আসার কথা ছিল। বাবা আবারও কোনো কাজ দিয়ে আটকে দেয়নি তো? গাড়ি এসে থানার সামনে থামল। সাইদ গাড়ি থেকে নামল। চারিদিকে পুলিশ অফিসার নিজেদের কাজে ব্যস্ত। সাইদ ভিতরে এগিয়ে গেল। ধীর পায়ে ভিতরে প্রবেশ করল। থানার অফিসার চেয়ারে বসে আছে। টেবিলে রাখা ফাইলটি মনোযোগ সহকারে দেখছেন। সাইদ ধীরে পায়ে দুকদম এগিয়ে বলল, ভিতরে আসতে পারি? অফিসার মাথা উঁচু করে থাকলেন। পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বললেন, জি আসুন। সাইদ এগিয়ে এলো। টেবিল উপর অফিসার নামটা দেখল। বড় বড় অক্ষরে লেখা লিয়াকত আলী। অফিসার সাইদের দিকে তাকিয়ে বলল, বসুন। আর বলুন কি সাহায্য করতে পারি? সাইদ চেয়ার টেনে বসল। অফিসার দিকে তাকিয়ে বলল, আমি সাইদ হাসান। কাল এস পি আই ৩৮ নম্বর রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। জি। সে বিষয়ে আপনি কি কিছু জানেন? অফিসার যারা মারা গেছে তাদের সাথে একটা মেয়ে ছিল। হ্যাঁ। মেয়েটি হঠাৎ করে উধাও হয়ে গেছে। আমরা মেয়েটির খোঁজ করছি। আমাদের ধারণা মেয়েটির সবকিছু বলতে পারবে। তবে আশেপাশের কিছু লোক বলছিল মেয়েটিকে একটি ছেলে গাড়িতে করে নিয়ে গেছে। স্যার, সেই ছেলেটি আমি। অফিসার লিয়াকত আলী অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি তো ভেবেছিলেন মেয়েটির মা বাবাকে মেরে মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছে। এতে বড় কোনো চক্রান্ত আছে। কথাগুলো ভেবে সাইদের দিকে তাকালেন। মনে মনে চিন্তা করলেন, ছেলেটিকে দেখে তো কিডন্যাপার মনে হচ্ছে না। আর যদি কিডন্যাপার হবে তবে এত সহজে ধরা দিত না। তবে ছেলেটি মেয়েটিকে নিয়ে কি করল? ঘড়ির কাঁটায় আনুমানিক ৯টা। রোদের সোনালি আলো ঝলমল করে উঠছে। সাদা মেঘগুলো জড়ো হয়ে উঠছে। দূরে ছুটে চলা গাড়ির হর্ন স্পষ্ট। আজ সুলতানা রহমান সকালের নাস্তা তৈরি করছেন। অপরাজিতা সবসময়ই নাস্তা তৈরি করে। তবে আজ অপরাজিতার খোঁজ নেই। সুলতানা রহমান গিয়েছিলেন রুমে, তবে দরজা খোলা দেখে ফিরে এসেছেন। চায়ের পানি চুলায় বসিয়ে তিনি রুটির জন্য আটা মাখতে শুরু করলেন। সিঁড়ি থেকে হন্তদন্ত হয়ে নেমে এলো সাদাফ। সোজা গিয়ে বসল চেয়ারে। মোশরেক রহমান ছেলের দিকে তাকালেন। এক রক্ত যদি শরীরে থাকে তবে দুজন ভাইয়ের মাঝে এতটা অমিল কিভাবে? সাদাফ চিৎকার করে ডাকল, ভাবি নাস্তা দাও।
মোশরেক রহমান শক্ত কণ্ঠে বলল, আজ তোমার মা নাস্তা করছেন কেন? ভাবি কোথায়? জানি না। তবে তোমার মা বলল দুজনের কেউই রুমে নেই। রুমে নেই মানে দুজনে আবার রাতে কোথায় বের হয়েছে? কি বিড়বিড় করছো? কিছু না। আমি ভাইয়াকে কল করছি। হ্যাঁ, কল করে দেখো। সাদাফ পকেট থেকে ফোনটা বের করতেই সিঁড়ি থেকে দুজনে নেমে এলো। অপরাজিতা দ্রুত পায়ে রান্নাঘরে প্রবেশ করল। সুলতানা রহমান প্রায় সব কাজ করে ফেলছেন। অপরাজিতা পাশে গিয়ে দাঁড়াল। ধীর কণ্ঠে বলল, মা আপনি গিয়ে বসুন, বাকিটা আমি করে নিব। কিছু করতে হবে না। খাবারগুলো টেবিলে নিয়ে রাখো। অপরাজিতা কথা বাড়াল না। খাবারগুলো এক এক করে টেবিলে নিয়ে রাখল। আয়াফ গিয়ে বসল সাদাফের পাশের চেয়ারে। সাদাফ অদ্ভুত দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে রইল। তারপর ভ্রু জোড়া নাচিয়ে বলল, ওইদিনের রাতের মতো কোথাও গিয়েছিলে নাকি? বড্ড বেশি বাদর তৈরি হয়ে গেছ। অপরাজিতা আমাকে সবকিছু বলছে। সব যখন জানতে পারছ, তাহলে তাড়াতাড়ি আমার বিয়ে ব্যবস্থা করো। নিজে তো বউ নিয়ে বেশ রাতে উধাও হয়ে যাও। উধাও হয়ে যাও মানে? কোথায় উধাও হয়ে যায়? কোথায় উধাও হয়ে যাও? এটা আমি কিভাবে বলবো? কাল রাতে কোথায় গিয়েছিলে? কাল রাতে তো। ভাই তুমি যে এমন রোমান্টিক পুরুষ, এটা তো তোমার বিয়ে না হলে আমি জানতামই না। সমস্যা নেই, আমিও তোমার থেকে প্রশিক্ষণ নিয়ে রোমান্টিক পুরুষ হয়ে যাব। আয়াফ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। আজ সাদাফ ভয় না পেয়ে হেসে উঠল। আয়াফ আর সাদাফের কথার মাঝেই অপরাজিতা খাবারগুলো টেবিলে রাখা শেষ করল। মোশরেক রহমান হালকা কাশি দিয়ে বললেন, দুভাই কি বিষয়ে আলোচনা করছ? কিছু না বাবা। তবে বাবা আমার তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। কি বলতে চাও? অফিস থেকে ফিরে বলবো। এখন বলতে গেলে দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তা দুজনে কোনো দরকারে বের হয়েছিলে সকালে? সুলতানা বলল, তোমরা নাকি রুমে নেই? অপরাজিতা চেয়ার টেনে মাত্র বসছিল। মোশরেক রহমানের কথা শুনে আয়াফের দিকে তাকাল। সাদাফ পাশে মিটমিট করে হাসছিল। আয়াফ চোখ ঘুরিয়ে অপরাজিতার দিকে তাকাল। সুলতানা রহমান রান্নাঘর থেকে বের হয়ে এলেন। সাদাফ চটজলদি বলতে শুরু করল, মা আমি বলছি দুজনে কোথায় ছিল? একদিন রাতে আমি পানি খাওয়ার জন্য নিচে ছিলাম। তখন দেখি। আয়াফ এক টুকরো রুটি সাদাফের মুখে দিয়ে দিল। অপরাজিতা হাত ছেড়ে বাঁচল। আয়াফ চটজলদি বলল, অপরাজিতা তোমার ব্রাঞ্চে যেতে দেরি হয়ে যাবে, চলো। তোমাকে ব্রাঞ্চে পৌঁছে দিয়ে আমি অফিসের দিকে রওনা দিব। হ্যাঁ চলুন। আয়াফ আর অপরাজিতা দ্রুত রুমের দিকে পা বাড়াল। আজকাল সাদাফ কখন কি বলে ফেলে আল্লাহ মালুম। সাদাফ রুটি খাচ্ছে। সুলতানা রহমান ছেলের পাশে বসে বিরক্ত হয়ে বললেন, দেখেছেন আপনার বড় ছেলের কাণ্ড। ছেলেটি কি বলতে চাইছিল? কথাটি পর্যন্ত বলতে দিলও না। সুলতানা তুমি এমন রিয়েক্ট কেন করেছ? আয়াফ এমন করার ছেলে নয়। আমার মনে হয় তোমার ছেলে এমন কিছু বলতে চাইছিল, যা সবার সমানে বলা উচিত না। আপনি তো কখনোই আয়াফের দোষ দেখতে পান না। সব দোষ তো আমার ছেলের, তাই না? সুলতানা তুমি একটা সামান্য বিষয় নিয়ে অনেক বেশি কথা শুরু করে দাও। বাবা মা আমি জানি ভাইয়া এমন কেন করছে। আর মা তুমি সামান্য বিষয় নিয়ে ভাইয়াকে দোষ দেওয়া বন্ধ করো। এটা আমারও পছন্দ না। সাদাফ। সুলতানা রহমান বিরক্ত হয়ে রুমের দিকে পা বাড়ালেন। সাদাফ চটজলদি উঠে রুমের দিকে পা বাড়াতেই মোশরেক রহমান ছেলের দিকে তাকিয়ে বললেন, আজ তুমিও আয়াফের সাথে অফিসে যাবে? বাবা আমি এখন এসবের জন্য প্রস্তুত না। আর আমি আপাতত অনেক বড় চিন্তা আছি। একটা বড় কোম্পানির দায়িত্ব তোমার ভাইয়ার উপরে। তার থেকে বড় চিন্তা কি তোমার? হ্যাঁ তার থেকে বড় চিন্তা। আমি একটু মায়ের কাছে যাচ্ছি। তারপর বের হব। কোথায় যাবে? এত সকালে বাইরে কি কাজ? ভাইয়া আর ভাবি সবটা তোমাকে বলবে। অপেক্ষা করো। আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আসি। মোশরেক রহমান হতবাক হয়ে বসে রইলেন।
সাদাফ বড় বড় পা ফেলে রুমের দিকে চলে গেল। মোশরেক রহমান চিন্তা করেছেন, এটা কি আদৌ তার ছেলে, নাকি হাসপাতালের ছেলে অদল বদল হয়ে গেছে, নাকি মানুষ করতে ব্যর্থ হয়েছে তিনি। মোশরেক রহমান টেবিলে একা বসে এসব কথা চিন্তা করছেন। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে ব্যস্ত অপরাজিতা। শরীরে মেরুন রঙের থ্রি পিস, চুলগুলো খোপা করে হিজাব পরতেই আয়াফ এসে দাঁড়াল। স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে রইল, যেন এই মুখের দিকে তাকিয়ে থাকলেও কখনো বিরক্ত লাগবে না। অপরাজিতা আয়নার দিকে তাকিয়ে আয়াফকে দেখছে। আয়াফ পলকহীন দৃষ্টিতে অপরাজিতার দিকে তাকিয়ে দেখছে। তারপর ভ্রুজোড়া নাচিয়ে বলল, আমি ভীষণ চিন্তায় থাকি, তোমায় নিয়ে এটা বুঝো না। উই আদিব সারাক্ষণ তোমার আশেপাশে ঘুরঘুর করতে থাকে, এটা আমার একদমই ভালো লাগে না। আপনি তাহলে স্যারের সাথে কথা বলতে পারেন। আমার মনে হয় একবার স্যারের সাথে কথা বলা উচিত। আমি কেন কথা বলবো? আদিবের উচিত আমার সাথে কথা বলা। ভুল আদিব করছিল। কিছু সময় দুজনের কেউই ভুল করে না। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায়। আদিব স্যারের জায়গায় আমি থাকলেও হয়তো আপনাকে ভুল বুঝতাম। সবসময়ই আদিবের পক্ষ নেওয়া বন্ধ করো। তুমি আমার বউ, তাহলে আমার পক্ষ নাও। আদিব পক্ষ কেন নাও? আয়াফ কথায় অপরাজিতা ঘাড় ঘুরিয়ে তাকল। ভ্রুজোড়া উঁচু করে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, খালি পেটে থাকায় আপনার মাথা খারাপ হয়ে গেছে। তুমি কি আমাকে পাগল বলতে চাইছ? বলতে চাইব কেন? আপনি অর্ধেক পাগল আর আপনার ভাই সম্পূর্ণ পাগল। এই শুনো, পাগল বলো আর যাই বলো, সারাজীবন এই পাগলকে সামলানোর দায়িত্ব তো তোমার। অপরাজিতা মৃদু হাসল। আয়না দিকে তাকিয়ে হিজাবটা সম্পূর্ণ বেঁধে নিয়ে বলল, চলুন। হ্যাঁ, আজ তো তাড়াতাড়ি ফিরতে হবে। সাইতুন আর সাদাফের বিষয়টি নিয়ে বাবার সাথে কথা বলা খুবই দরকার। আর সাদাফকে কোম্পানিতে জয়েন্ট করানোর দায়িত্ব আমার। তুমি চিন্তা করো না, বাবার কোনো আপত্তি থাকবে না। সাইতুন মেয়েটি যথেষ্ট ভালো। আয়াফ আর অপরাজিতা একে অপরের সাথে কথা বলতে বলতে সদর দরজার দিকে পা বাড়তেই হঠাৎ মিথিলা এসে সামনে দাঁড়াল। আয়াফ বিরক্তি নিয়ে বলল, এভাবে সামনে দাঁড়ানো মানে কি? আমার গাড়িতে একটু সমস্যা হয়েছে, আমাকে একটু আমার অফিস পর্যন্ত দিয়ে আসবে। আয়াফ কিছু বলতে যাবে তার আগেই অপরাজিতা বলে উঠল, হ্যাঁ অবশ্যই। আপনি আমাদের অতিথি, আর বিশেষ করে আমার একমাত্র ননন্দিনী। মিথিলা রাগী চোখে তাকাল। অপরাজিতা মিটমিট করে হাসল। আয়াফ বিরক্ত হয়ে গাড়িতে গিয়ে বসল। অপরাজিতা আর মিথিলা সদর দরজা দাঁড়িয়ে একে অপরকে দিকে তাকিয়ে আছে। অপরাজিতা চোখ ঘুরিয়ে উপরের দিকে তাকিয়ে ডাকল, সাদাফ, সাদাফ। দুবার ডাক পড়তেই সাদাফ উপরে থেকে নেমে এলো। মিথিলা আর অপরাজিতার সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? অপরাজিতা মিহি হেসে বলল, মিথিলা আপুকে একটু তার কোম্পানিতে পৌঁছে দিয়ে এসো। ঠিক আছে, আমি রুম থেকে গাড়ির চাবিটা নিয়ে আসি। সাদাফ রুমের দিকে পা বাড়াল। মিথিলা চোখে রাগের আভা ফুটে উঠেছে। অপরাজিতা বেশ শান্ত হয়ে মিথিলার দিকে তাকিয়ে বলল, তোমার আর মায়ের সব কথা আমি শুনছি ননন্দিনী। আর তোমার বিষয়ে সব কথা আমি একটু একটু করে জানতে পারছি। তবে একটা বিষয়ে বেশ আশ্চর্য লাগল। তুমি সামনে থেকে দেখতে যতটা ভালো দেখাও, ভেতর থেকে তুমি ততটা খারাপ একজন মানুষ। অপরাজিতা বড্ড বেশি বাড়াবাড়ি করছ। নিজের সীমার মধ্যে থাকো, না হলে কিন্তু খুব খারাপ হবে। আমাকে এমন হুমকি দিয়ে লাভ নেয়। আমি এসবে ভয় পাই না। আর হ্যাঁ, মাথায় উপর একটা দায়িত্ব আছে। এই দায়িত্বটা একবার ঠিকভাবে করে নেয়, তারপর তোমার ব্যবস্থা করব। অপরাজিতা বেশ নরম সুরে কথাগুলো বলছিল। মিথিলা রাগের চরম পর্যায়ে পৌঁছে গেছে। অপরাজিতা ধীর পায়ে সদর দরজার দিকে পা বাড়াল। মিথিলা দাঁড়িয়ে আছে, চোখে যেন আগুন ঝিলিক। ড্রয়িংরুম জুড়ে নীরবতা। মোশরেক রহমান চোয়াল শক্ত করে বসে আছেন। তিনি যে প্রচণ্ড রেগে আছেন তাকে দেখলেই বোঝা যাচ্ছে। অপরাজিতা আর আয়াফ তার বিপরীত সোফায় বসে আছে।
সুলতানা রহমান পলকহীন দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছেন। ড্রয়িং রুমে থাকা ঘড়ির শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। সাদাফ কাউকে ভালোবাসে এই কথা বিশ্বাস করা যেন অসম্ভব। তারপর সেই মেয়েটি ভালোবাসে যাকে এতদিন সে নিজের বোনের মতো ভালোবাসেছে। মোশরেক রহমান উঠে দাঁড়ালেন, এদিক ওদিক পায়চারি করতে শুরু করলেন। অপরাজিতা বেশ শান্ত কণ্ঠে বলল, বাবা আপনি একটু শান্ত হন। কি শান্ত হব? সাদাফ কি মেয়ে পায়নি? নিজের বোন নেই তাই সাইতুনকে বোনের মতো ভালোবাসেছে। কিন্তু এমন কিছু যে শুনতে হবে এটা আমি কখনোই আশা করি নাই। বাবা যা হবার তা তো হয়ে গেছে। এখন এখন কি করব বলো আমাকে? আমার কি করা উচিত? বাবা আপনি একটু শান্ত হয়ে বসুন। আমি সবার জন্য চা করে নিয়ে আসছি। অপরাজিতা রান্নাঘরের দিকে পা বাড়াল। চায়ের পানি বসিয়ে চুলা জ্বালিয়ে দাঁড়িয়ে রইল। আয়াফ এসে মোশরেক রহমানের পাশে বসল। সুলতানা রহমান জোরে জোরে প্রলাপ বকতে শুরু করলেন, আপনার আদরের ছেলে আর বউ নিশ্চয় আমার ছেলের মাথাটা খারাপ করে দিয়েছে। সুলতানা এমনি আমার মাথা ঠিক নেই। দয়া করে তুমি চুপ করো। আমাকে চুপ করানো ছাড়া আর কি পারেন? আয়াফ আর অপরাজিতাকে কিছু বলুন। তারা এত কিছু জানত তবে কেন জানায়নি? সুলতানা তুমি চুপ করো। তোমার ছেলে ভালোবাসেছে। তোমার ছেলে বুঝছ। নিজের ছেলেকে বলো। সুলতানা রহমান ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বললেন, যাকে বোন ভেবে আসলে তাকে ভালো কিভাবে বাসলে? অপরাজিতা চায়ের ট্রে টেবিলে রেখে বলল, ভালোবাসা অপরাধ নামা। কখন কাকে ভালো লাগে কে বলতে পারে? সুলতানা রহমান বিরক্ত নিয়ে বললেন, তুমি চুপ থাকো। আমার আর আমার ছেলের মাঝে কথা বলতে আসবে না। চুপ থাকার সময় নেই। দ্রুত সাইতুনের বাবার সাথে কথা বলা জরুরি। সাদাফ আর সাইতুনের বিয়ের কথা বলতে হবে। না হলে তিনি অন্য কোথায় সাইতুনের বিয়ে দিবেন। তোমার সাহস কি করে হয় আমার ছেলের বউ ঠিক করার? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আমি ওই মেয়েকে ছেলের বউ মানব না। কখনোই না। সুলতানা রহমান বাক্যটি সম্পূর্ণ করে রুমের দিকে পা বাড়ালেন। মোশরেক রহমান মৌনতা হয়ে বসে আছেন। অপরাজিতা চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, বাবা আপনি কিছু বলুন। বাড়ির ছোট ছেলে অনেক আদরের বড় হয়েছে। কোনো আবদার অপূর্ণ রাখিনি। সবকিছু মেনে নিয়েছে, তবে আমি সাইতুনের সাথে সাদাফকে মানতে পারব না। আমি জানি সাইতুন ভালো মেয়ে, ওর পরিবার ভালো। তবে সাদাফের বিয়ে সাইতুনের সাথে হবে না। কিন্তু বাবা। না। অপরাজিতা এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। অপরাজিতা চুপ হয়ে গেল। সাদাফ উঠে দ্রুত বাইরে চলে গেল। মোশরেক রহমান নিজের রুমের দিকে পা বাড়ালেন। আয়াফ আর অপরাজিতা ড্রয়িং রুমে বসে আছে। অপরাজিতা মুখটা শুকিয়ে গেছে। মোশরেক রহমান অমত করবে এটা সে মোটেও আশা করেনি। অপরাজিতা উঠে দাঁড়াল। গটগট করে সিঁড়ি দিয়ে রুমের দিকে পা বাড়াল। আয়াফ বসে আছে। বাবার অমত হবার কারণ খুঁজছে। হঠাৎ রিংটোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে অফিসারের নামটা দেখে মনটা অস্থির হয়ে উঠল। দ্রুত কলটা রিসিভ করতেই অফিসার ওপাশ থেকে বলল, মিস্টার আয়াফ আপনাকে আরও একবার থানায় আসতে হবে। জি। তবে কোনো সমস্যা হয়েছে নাকি? যে আসামিকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল সেই আসামিকে যে গুলি করা হয়েছে। যে গুলি করেছিল তাকে ধরতে পারা গেছে। আপনি একটু আসুন, তাকে দেখুন চিনতে পারেন কিনা। ঠিক আছে আমি আসছি। আয়াফ কল কাটল। মনের মাঝে উকি দিল গুটি কয়েক প্রশ্ন। প্রভাকে মারতে চাওয়া হয়নি। অপরাজিতা টার্গেট ছিল। কিন্তু সাদাফও তো সেখানে ছিল। যে পরিকল্পনা করেছিল তার টার্গেট কি তাহলে সাদাফও ছিল? সেই ব্যক্তি কি অপরাজিতা আর সাদাফকে মারতে চেয়েছিল? তবে তাদের যদি মারতে চায় তাহলে সে তো জানত এটা প্রভার রেস্টুরেন্টে। আর প্রভা এই সময় এখানেই থাকবে। আমাকে লুকিয়ে থাকা রহস্য সমাধান করতে হবে। কেন অপরাজিতা মারতে চাই? আর কে সে? অপরাজিতাকে মেরাই বা সে কি পাবে? বারান্দার গ্রিল ধরে শক্ত করে দাঁড়ালো অপরাজিতা।
দূরে আকাশে তারাগুলো ঝলমল করছে। নিস্তব্ধ হয়ে আছে আশেপাশের পরিবেশ, যেন কোনো ঝড় আসার পূর্বাভাস। অপরাজিতা দীর্ঘ শ্বাস নিল। পিছন থেকে কেউ কাঁধের উপর হাত রাখছে। অপরাজিতা মনে হলো এই হাতটা অপরিচিত একজনের হাত। অপরাজিতা বুক ধুকপুক করে উঠল। ধীর পায়ে সামনে ফিরে তাকাতেই অবাক হয়ে গেল। মিথিলা অদ্ভুত হাসি মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। অপরাজিতা বিরক্তির সুরে বলল, ও ননন্দিনী তা হঠাৎ আমার রুমে? একটা খুশির খবর দিতে এসেছি। তাই নাকি? বলো দেখি কি খুশির খবর। তোমাদের রেস্টুরেন্টে আগুন সুলতানা রহমান লাগিয়েছিল। অপরাজিতা অবাকের চরম পর্যায়ে। সুলতানা রহমান এমন কাজ করবে এটা সে বিশ্বাস করছে না। হ্যাঁ, মানুষটা হয়তো আয়াফ বা তাকে পছন্দ করে না, তার মানে এটা নয় সে কাউকে মেরে ফেলার পরিকল্পনা করবে। মিথিলা শব্দ করে হেসে উঠল। অপরাজিতা অবাক চোখে তাকিয়ে বলল, এভাবে হাসছ কেন? আর তুমি বললেই আমি বিশ্বাস করব নাকি? মা কখনোই এমন কাজ করতে পারে না। পারে, তিনি অবশ্যই পারে। ভেবে দেখো অপরাজিতা, কলেজে গুলি চালানো হয়েছিল। গুলিটা আয়াফের দিকে মারা হলেও তা সাদাফের বুকে লেগেছিল। আর তুমি যেহেতু তাদের মাঝে চলে এসেছিলে তাই তুমিও তার শত্রু। আর এই শত্রুতা থেকেও তোমাকে মারতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত প্রভা মারা যায়। তুমি কিভাবে এত কিছু জানলে? দেশের বাইরে থাকলেও দেশের খবর আমার কাছে ঠিক পৌঁছে যায়। তোমার কোনো কথা আমি বিশ্বাস করিনি। তুমি আয়াফ আর আদিব স্যারের বন্ধুত্ব নষ্ট করে দিয়েছিলে শুধুমাত্র তোমার নিজের স্বার্থের জন্য। হয়তো আবার নিজের স্বার্থের জন্য তুমি কিছু করতে চাও। তাই তো তুমি আমাকে এসব মিথ্যা কথা বলছো। আমার কথা বিশ্বাস না হলে নিজেই খোঁজ নাও। আয়াফ তো পুলিশ অফিসারের কাছে গিয়েছিল। সেখানে তোমাদের রেস্টুরেন্টে আগুন লাগানো ব্যক্তিকে গুলি করা হয়েছিল। অফিসার তো আয়াফকে সব বলেছিল। তুমি কিভাবে জানো এগুলো? মিথিলা হাসি দিল, যেন হাসির মাঝে লুকিয়ে আছে কত রহস্য। মিথিলা রুমে থেকে প্রস্থান নিল। অপরাজিতা দাঁড়িয়ে আছে। আয়াফ তাকে একবারও এসব কিছু বলেনি। কেন বলেনি? আর সুলতানা রহমান কি এসব করেছেন শুধুমাত্র কি নিজের শত্রুতার কারণে? ঘড়ির কাঁটায় রাত 9টা। অপরাজিতা একটা চেয়ার নিয়ে বারান্দায় বসে আছে। সাদাফ বাড়ি ফিরছে না। কতবার কল করা হয়েছে, তবুও ছেলেটা ফোনটা তুলছে না। অপরাজিতা দীর্ঘ শ্বাস নিল। জীবন মানে তো ভালো খারাপের সমন্বয়। সুখ দুঃখ সব মিলিয়েই তো জীবন। সময়টা এখন খারাপ যাচ্ছে, এই সময় নিজেকে শক্ত করতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে। সাদাফ আর সাইতুনকে এক করতে হবে। যদি পরিবার না মানে তবে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমি সাদাফ আর সাইতুনের বিয়ে দিব। নিজে দাঁড়িয়ে থেকে ওদের এক করে দিব। আর কে বা কারা রেস্টুরেন্টে আগুন লাগিয়েছিল? আয়াফের কেন গুলি করা হয়েছিল? সব রহস্য আমি বের করব। তবে সবার আগে সাইতুন আর সাদাফকে এক করতে হবে। বাবা মায়ের সাথে এই বিষয়ে আরেকবার কথা বলবো। না, তারা রাজি হবে না। তবে কি সাইতুনের বাবা মায়ের সাথে কথা বলবো? না, মনে হয় না তারা রাজি হবে না। তবে কি করব? অপরাজিতা ভাবনায় দরজায় টক টক শব্দ শোনা গেল। অপরাজিতা মাথা ঘুরিয়ে উকি দিল। আয়াফ রুমে প্রবেশ করে দরজা লক করছে। অপরাজিতা চোখ বন্ধ করে চেয়ার বসল। আয়াফ বেশ ধীর পায়ে এগিয়ে এসে অপরাজিতার সামনে দাঁড়াল। অপরাজিতার চোখ বন্ধ থাকা অবস্থায় বলে উঠল, কিছু বলবেন? এভাবে বসে আছো কেন? রেস্টুরেন্টের আগুন লাগিয়ে দেওয়া ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করছিল। আর সেই ব্যক্তিকে আবার গুলি করা হয়েছে। আর এত বড় একটা কথা আপনি আর আমাকে বলেননি। অপরাজিতা, আমি তোমাকে চিন্তায় ফেলতে চাইনি। আর পুলিশ অপরাধীকে ধরার সম্পূর্ণ চেষ্টা করছে। অপরাজিতা কিছু বলার আগেই গাড়ির শব্দ শোনা গেল। অপরাজিতা গেটের দিকে লক্ষ্য করল। পুলিশের গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়িয়েছে। আয়াফ এগিয়ে এসে অপরাজিতার পাশে দাঁড়িয়ে বলল, এত রাতে পুলিশ কেন বাড়িতে? প্রকৃতি প্রাণবন্ত, ভেজা ভেজা। আবহাওয়া ঠান্ডা।
নির্জন চারিপাশ, মৃদু বাতাস বইছে, পাখিদের কিচিরমিচির শব্দ ভেসে আসছে। বৃষ্টি থেমেছে, আকাশ এখনো মেঘলা, প্রকৃতি আধারে। অপরাজিতা পিটপিট চোখ খুলে তাকাল। হঠাৎ করে যেন এক ঝড়ো হাওয়া প্রবাহিত হয়ে গেল। সুলতানা রহমানকে পুলিশ আটক করছে। রেস্টুরেন্টে আগুন লাগানোর পিছনে তিনি সমস্ত কাজ করেছেন। অপরাজিতা পাশে তাকালো, আয়াফকে না দেখে দ্রুত উঠে বসল। শরীরের ওড়না পেঁচিয়ে দরজার দিকে যেতে আয়াফের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে আয়াফ ধরে নিল। অপরাজিতা এলোমেলো চুলগুলো মুখের উপর এসে পড়ছে। আয়াফ ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিয়ে বলল, কোথায় যাচ্ছিলেন ম্যাডাম? অপরাজিতা পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়াবী মুখটা থেকে যেন চোখ সরাতে পারছে না। আয়াফ জোরে জোরে ফু দিয়ে আবারও চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, কি ভাবনায় ডুবে আছেন? অপরাজিতা সরে দাঁড়াল। চুলগুলো কানের পাশে গুজে বলল, কোথায় ছিলেন? বাবার সাথে কথা বলছিলাম। সুলতানা রহমানকে নিয়ে নিউজ ছড়িয়ে পড়ছে। জামিনের জন্য আবেদন করা হয়েছে। উকিল মুন্সি সব ব্যবস্থা করছেন। আমাদের থানায় যাওয়া উচিত। তবে অপরাজিতা তিনি আমাকে পছন্দ করে না। তবে তিনি এত বড় একটা কাজ করবেন না। আমার মনে হয় অন্য কোনো রহস্য আছে। রহস্য তো অনেকে আছে, তবে রহস্য উন্মোচন সময় এসে গেছে। মাকে জামিনে ছাড়িয়ে আনতে হবে। তিনি বলতে পারবেন তার কোনো শত্রু তাকে এভাবে ফাঁসাতে চাইছেন। তুমি একদম পুলিশের মতো আচরণ করছো। আমি পুলিশ হলে আপনি হবে আমার সরকারি। কি রাজি তো? আলবাত রাজি। তো বলুন ম্যাডাম, আপনার জন্য কি করতে পারি? অতঃপর অপরাজিতা মৃদু হেসে বলল, রেডি হয়ে নিন। আমি বাবার সাথে একবার দেখা করে আসি। মাকে তিনি ভীষণ ভালোবাসেন। তিনি এসব মানতে পারছেন না, একদম ভেঙে পড়েছেন। চিন্তা তো আমারই হচ্ছে অপরাজিতা। সকল প্রমাণ সুলতানা রহমানের দিকে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সুলতানা রহমান কেন তোমার বোনকে মারতে চেষ্টা করবে? যদি এমনটা মেনে নেওয়া যায় যে তিনি তোমার বোনকে না তোমাকে মারতে চায়, কিন্তু কেন? তুমি তো সাদাফের জীবন বাঁচিয়েছিলে, তিনি কেন চাইবেন তোমাকে মারতে? আচ্ছা, মিথিলা আপু কোথায়? কেন, তুমি কি মিথিলা আপুকে সন্দেহ করছো নাকি? সন্দেহ তো করছি বটে, কারণ মিথিলা আপু নিজেই আমাকে বলছে মা নাকি আপনাকে আর আমাকে মারতে চায়। যদি মা আমাদের দুজনকে মারতে চায়, তাহলে এটা মিথিলা আপু কিভাবে জানলো? ও মাই গড, তুমি তো দেখছি একদম গোয়েন্দা হয়ে গেছো। অপরাজিতা মিহি হেসে বলল, গোয়েন্দা যখন হয়েছি তখন রহস্য উন্মোচন করেই ছাড়বো আমি। ও রে আমার গোয়েন্দা বউ রে, রহস্য সমাধানে আপনার পাশে আছে আপনার প্রিয়তম এই স্বামী। অতঃপর অপরাজিতা খিলখিল শব্দে হেসে উঠল। আয়াফ পলকহীন দৃষ্টিতে তাকিয়ে দেখল সেই সুন্দর হাসি। অপরাজিতা হাসি থামিয়ে বলল, চলুন, বের হতে হবে এখন। রেডি হয়ে নিন আপনি। ঠিক আছে আমার গোয়েন্দা বউ। অপরাজিতা হাসল, তারপর বলল, সাদাফ কি ফিরেছে বাসায়? রাতে বের হয়েছে, তারপর থেকে ফোন বন্ধ। বাবা সুলতানা রহমান চিন্তা থেকে বেশি সাদাফকে নিয়ে বেশি চিন্তা করছেন। মাকে পুলিশ আটক করেছে, এটা সমস্ত মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এটা কি সাদাফ জানে না? কোথায় আছে সে, কি করছে আল্লাহ জানে। সাদাফকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে। ছেলেটি আবার উল্টাপাল্টা কিছু করলো না তো? ঠিক আছে, আমি দেখছি বিষয়টা, তুমি চিন্তা করো না তো একদম। সাদাফের ভালোবাসায় দিশেহারা অবস্থা হয়েছে। অপরাজিতা মৌনতা বজায় রেখে বলল, আয়াফ মিহি কণ্ঠে বলল, ভালোবাসাকে পূর্ণতা দিতে গেলে কষ্ট সহ্য করতে হয়। অপরাজিতা মাথা তুলে তাকালো, ভ্রুজোড়া কুঁচকে বলল, আপনি কি কষ্ট সহ্য করেছেন নাকি? সহ্য তো করেছি বটে, তোমার মুখে ভালোবাসি কথাটা শোনা হয়নি তবুও এখন পর্যন্ত। শুনুন, সবুরে মেওয়া ফলে, সেটা তো জানেন নাকি? হ্যাঁ, তাই যেন হয়, এজন্যই তো সবুর করছি। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ আমার প্রিয়তমা, তোমার মুখে ভালোবাসা কথাটা যেদিন শুনবো সেই দিন আমার মনে থাকা ভালোবাসার কুঁড়েঘর পূর্ণতা পাবে। কাজী অফিসের সামনে এসে অতঃপর গাড়ি থামল।
সাদাফ দ্রুত গাড়ি থেকে নামলো। সাইতুন ড্রাইভিং সিটের পাশে বসে আছে, চোখে মুখে ভয়ের ছাপ। বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার মতো কঠিন সিদ্ধান্ত সে নিতে চায়নি, তবে আজ সে কঠিন সিদ্ধান্তটাই নিতে হয়েছে তাকে। সাদাফ গাড়ির দরজা খুলে বলল, ভয় পেও না তো, আমি আছি তো। সাইতুন ঘাড় ঘুরিয়ে তাকালো, মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল একবার, তারপর সামনের দিকে তাকিয়ে বলল, বাড়িতে চলুন। কি বলছো এসব তুমি? বাড়িতে যাওয়ার জন্য কি এভাবে পালিয়ে এসেছি নাকি আমরা? শুনুন, আমাদের ভালোবাসার পূর্ণতা আমি এভাবে লুকিয়ে দিতে চাই না। দুই পরিবারকে রাজি করিয়ে তারপর বিয়েটা করব, এমনটাই ভাবছি। সাদাফ মৌনতা বজায় রাখল, তারপর চারিদিকে তাকিয়ে বলল, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। খাওয়া দাওয়া শেষ করে তারপর না হয় বাড়ি ফিরে যাব। সাইতুন মাথা নাড়িয়ে সম্মতি দিল। সাদাফ গাড়ির দরজা বন্ধ করে পকেট থেকে মাস্ক বের করল। কালো মাস্কটা পরে এগিয়ে গেল সামনের দিকে। সাইতুন দ্রুত ব্যাগ থেকে ফোনটা বের করে নিল। গ্যালারি থেকে সাদাফের ছবিটা বের করে বড় বড় করে দেখতে শুরু করলো। সাদাফের মাথায় থাকা ছোট সেই আঘাতের চিহ্ন তো ছোট থেকেই ছিল, তবে আজ কেন কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। আজকে সাদাফের সাথে থেকেও যেন মনে হচ্ছে এটা আসল সাদাফ না। তবে কে হতে পারে এই ব্যক্তিটা? চলবে ইনশাল্লাহ।